মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার পরে আবারও কল দেয় মায়া। বাঁধনের ফোন তখনও বন্ধ। অভিমানী মায়া মন খারাপ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। গেটটা আস্তে করে ফাঁক করে বাসায় ঢুকে সুমি। সুমি মায়ার কাজিন। বয়সে মায়া সুমির থেকে বছর 2 বড় হলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাঁধনের সাথে রিলেশন চলাকালীন সময়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়গুলো মায়া বোন সুমির সাথে শেয়ার করত। ওদের মধ্যে কোনো সমস্যা হলে সুমি তা সমাধানের প্রাণপণ চেষ্টা করত। কখনো বা রাগী মায়াকে বিভিন্ন কৌশলে সুমি কন্ট্রোল করত। বাঁধনের সাথে কথা বলিয়ে দিত। তাই সুমিকে মায়ার মন খারাপের সাথী বললেও খুব একটা ভুল হবে না। ও হ্যাঁ, যে কথাটি বলছিলাম, মন খারাপ করে বারান্দার রেলিং ধরে চুপসে দাঁড়িয়েছিল মায়া। পেছন থেকে সুমি হাত রাখে মায়ের কাঁধে। কিছুটা চমকে পেছনে তাকায় মায়া। ও সুমি আপু, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। মন খারাপ? কই না তো। বাহ, আমার বোনটা তো দেখছি বেশ বড় হয়ে গেছে। জিজ্ঞাসার দৃষ্টিতে সুমির দিকে একবার তাকালো মায়া। সুমি ঠোঁটের কোণে মলিন হাসি রেখা টেনে বলল, খুব কথা লুকানো শিখে গেছিস, তাই না? সুমির প্রশ্নে মাথা নিচু করে ফেলে মায়া। হঠাৎই বৃষ্টি পড়া শুরু করে। বাইরে হাতটা বাড়িয়ে দেয় মায়া। পূর্বেকার মতোই বৃষ্টির কয়েক ফোঁটা মায়ের হাতে এসে পড়তেই হাঁচি শুরু হয়ে যায় মায়ার। একটানে সুমি মায়াকে রুমে নিয়ে যায়। রুমে খাটে বসিয়ে সুমি ওর ওড়না দিয়ে মায়ের হাতে লেগে থাকা বৃষ্টির পানিগুলো মুছে দিচ্ছে। মায়া ড্যাব ড্যাব চোখে কাজিন সুমির দিকে তাকিয়ে আছে। এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে হবে না। মন খারাপের কারণ জানতে চাই আমি। কি হয়েছে সেটা শুনতে চাই আমি। আমি জানতে চাই আমার বোনটার চোখে কে অশ্রু ঝরিয়েছে। কাজিনের আহ্লাদ মাখা কথা শুনে আহ্লাদি মায়া চোখের পানি ছেড়ে দেয়। এখন শুধু ঠোঁট বাঁকাতে বাকি। বল কি হয়েছে? কাঁদো কাঁদো গলায় মায়ার জবাব। ও আমার সাথে রাগ করে মামার বিয়ে না খেয়েই সকালে চলে গেছে। ও বাড়ির সবাই এজন্য আমায় খুব বকেছে। কল দিসনি পরে দিয়েছিলাম, কিন্তু ফোন বন্ধ। পাগলি মেয়ে, এজন্য এত কান্না করা লাগে? হতে পারে ওর ফোনে চার্জ নেই, কিংবা ফোন বন্ধ করে ভাইয়া হয়তো নামাজ পড়তে গেছে। সুমির কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ হলেও বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারেনি মায়া। ওর ধারণা বোকা মায়াকে কিছু সান্ত্বনার বাণী দিয়ে সুমি শুধু চুপ করিয়েছে। প্রকৃতপক্ষে বাঁধন ওর সাথে রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। রাত্রি 11:19 তখন। এরই মধ্যে কয়েকশতবার ট্রাই করে ফেলেছে মায়া। প্রতিবারে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে। আবারও কল দেয় মায়া। এবার আর মন খারাপ করে ফোনটা কান থেকে নামাতে হয়নি। এবার রিং বাজছে। রিং বেজে একবার আপনা আপনি কেটে যায়। কেউ কল রিসিভ করেনি। মায়া আবারও কল দেয়। এবার ওপাশ থেকে ফোনটা রিসিভ হয়। গভীর উৎকণ্ঠার সাথে মায়া হ্যালো বলে ওঠে। কিছু বলবে? না মানে, আপনি কি এভাবে আমতা আমতা কেন করছো? কিছু বললে তাড়াতাড়ি বলো, আমি ঘুমাবো। অনেকটা বিরক্তিকর স্বরে বাঁধন কথাগুলো বলল। নরম স্বরে মায়ার প্রশ্ন, খুব ঘুম পাচ্ছে? খুব ক্লান্ত আমি। ঠিক আছে, ঘুমান তাহলে, রাখি। এই শুনুন। কি? খেয়েছো রাত্রে? সরি, খেয়েছেন? প্রশ্নোত্তরে কোনো কথা বলেনি বাঁধন। শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে কলটা কেটে দেয়। সারা রাত্রিতে একটা বারের জন্য চোখের পাতা এক করতে পারেনি মায়া। শেষ রাত্রিতে বাঁধনের ফোনে আবারও কল দেয় মায়া। কলটা রিসিভ করে বাঁধন। কাঁপা কাঁপা গলায় সালাম দেয় মায়া। ঘুম ঝরানো কণ্ঠে বাঁধন সালামের জবাব দিয়ে বলে, কিছু বলবে? ফজর নামাজের সময় হয়েছে, উঠে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে আজান দেবে। ওকে, আচ্ছা রাখি তাহলে। ওকে। মায়া কলটা কেটে ফোনটা বালিশের নিচে রেখে একটা বালিশকে বুকে জড়িয়ে ধরে ঠোঁট বাঁকিয়ে কান্না করতে থাকে। তারপর কান্না করতে করতেই ঘুমিয়ে পড়ে। সকাল 8টা কি 8:30 বাজে তখন। ও বাড়ি থেকে মায়ের মাও চলে এসেছে মায়ের পরীক্ষা আছে বলে। রান্না করে মায়ের মা মায়াকে ডাক দেয়। ঘুম ঝরানো কণ্ঠে মায়ের জবাব, খুব কাশি পাচ্ছে, একটু পর উঠছি মা। এখন আর ডেকো না, কারণ কথা বললেই আমার কাশি ওঠে, আর কাশি দিলে বুকে ব্যথা পাই। মায়ের মা চলে গেল। বালিশের নিচ থেকে ফোনটা বের করে ভেজা ভেজা চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে মায়া। এত বেলা হয়ে গেল, একটা কলও দেয়নি বাঁধন। অথচ আগে তো বাঁধন। ভাবতেই জলে ভরে যায় চোখ। ফেসবুকে গিয়েও বেশিক্ষণ টিকতে পারেনি মায়া। চলে আসে ফেসবুক থেকে। সকাল 11টার দিকে রওনা দেয় পরীক্ষা কেন্দ্রের দিকে।
বিকেলের দিকে বাসায় ফিরেও আবারও চাতকের ন্যায় ফোনের স্ক্রিনের দিকে একটি ফোন কলের আশায় চেয়ে থাকা। বাঁধন আর কল করে না। রাত্রেও বাঁধনের একটা কলের আশায় বসে থাকতো মায়া, কিন্তু বাঁধনটা কেমন যেন হয়ে গিয়েছিল। আগের মতো আর মায়াকে কল দিয়ে বিরক্ত করতো না। 3 বেলা খাওয়ার আগে কল SMS করে বলতো না, লক্ষ্মী খেয়ে নাও, কিংবা খেয়ে বিকেলের দিকে পুকুর পাড়ে ঘুরতে যেও, কিংবা গোসল করে একটু ঘুমিও। এখন আর ভরা জ্যোৎস্নাতে বাঁধন মায়াকে বিরক্ত করে না। ঘুম থেকে জাগিয়ে দিয়ে বলে না, লক্ষ্মী বাইরে দেখো কি সুন্দর চাঁদ, কিংবা জানালাটা খুলে দাও, চাঁদের আলো আলোকিত হয়ে যাবে তোমার ঘর। অনেক রাতভর ফেসবুকে থাকলে এখন আর কেউ ধমক দিয়ে বলে না, রাত হয়েছে অনেকটা, ঘুমাতে যাও। বাঁধনবিহীন মায়ের দিনগুলো এইভাবেই কাটছিল। সেই দিন ছিল মায়ের পরীক্ষার শেষের দিন। পরীক্ষা হলে যাওয়ার আগ মুহূর্তে মায়ের বাসা থেকে কল আসে। মায়া ওর বোন মারফত জানতে পারে বাঁধনের মা মানে ওর শাশুড়ি মা খুব অসুস্থ। 4 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় দিয়ে হল থেকে বেরিয়ে যায় মায়া। মায়া গাড়িতে উঠে গেছে। গন্তব্যস্থল শ্বশুর বাড়ি। ঘণ্টা 3-এর মধ্যে মায়া বাঁধনের গ্রামে উপস্থিত হয়। কিন্তু সমস্যা একটাই, ও শ্বশুরবাড়ি যে ঠিক কোনটা মায়া সেটাই বুঝতে পারছে না। বিশাল বড় গ্রামের পুরোটা ঘুরে ফিরে একটা পুকুর পাড় গিয়ে হাজির হয় মায়া। কল করে বাঁধনকে। প্রতিবারের মতো এবারও বাঁধনের জবাব, এই অসুস্থ শরীরে তুমি আমার গ্রামে চলে আসছো? এটা তুমি বলছো আর আমি বিশ্বাস করব? ভাবলে কিভাবে? বহু অনুনয় বিনয়ের পরেও মায়া পারেনি বাঁধনকে বিশ্বাস করাতে ও মজা নয়, সত্যি এসেছে ওদের গ্রামে। কলটা কেটে দেওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকায় মায়া। অনেকগুলো পিচ্চি পুকুরে ঝাঁপ দিচ্ছে আর খেলছে। মায়া ওদেরকে ডাক দিল। হাসি হাসি মুখে ভেজা শরীরে একটা পিচ্চি ছুটে আসলো মায়ের দিকে। কি? পিচ্চিটার পুরো কথা শোনার মতো টাইম মায়ার কাছে ছিল না। গম্ভীর কণ্ঠে মায়া প্রশ্ন করে, বাঁধন বললে এ গ্রামে একটা ডাক্তার আছে, তুমি চিনো ওর বাড়ি? মায়ের প্রশ্নের জবাবে পিচ্চিটা হাসি দিল, আর ওইভাবে হাসতে হাসতেই পুকুরের পানিতে ঝাঁপ দিল। মায়া পিছু পিছু পুকুর পাড়ের ওই স্থানটাই যায়। প্রশ্ন করে আবারও, ওই পিচ্চি, বলো না, আমি আসলে ওনার বাড়ি চিনি না। পিচ্চিটা হাসতে হাসতে বলে, মিশা কথা কয়, চিনে না বলে। ব্যর্থ হয়ে মায়া ফিরে যায় পিছনে ফেলে আসা বাজারটায়। ততক্ষণে প্রচণ্ড খিদে পেয়েছে ওর। মায়া আবারও ওই হোটেলে ঢোকে, যে হোটেল থেকে মিনিট 30 আগেও খেয়ে গিয়েছিল। না, এবার আর ভাজিভুজি খেতে বসেনি মায়া। এবার ভাতের অর্ডার দিয়েছে। ভাতের প্লেট সামনে এনে রাখতেই মায়া নাক ছিটকায় উঠে দাঁড়ায়। তারপর অত্যন্ত নরম সুরে বলে, আঙ্কেল, ভর্তা নেই কোনো? আসলে জার্নি করে আসছি তো, কেমন যেন বমি বমি লাগছে। ঝাল জাতীয় কোনো কিছু মানে ভর্তা হলে ভালো হতো। মা, আমার হোটেলে তো কোনো ভর্তা নেই। ভর্তার হোটেল তো ওই যে সামনেরটা। মায়া সামনের হোটেলের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তারপর নিচু গলায় বলে, আসলে আঙ্কেল, ওই হোটেলে অনেকগুলো ছেলের শব্দ শুনছিলাম, তাই যায়নি। এখন এ ভাত তো ফেলে দিতে হবে। মায়া মনে মনে ভাবে, আমার কারণে লোকটার লস হবে। না না, খেয়ে নি, একদিনই তো, খেলে কিছু হবে না। 7-5 ভেবে মায়া ওর হাতটা ধুয়ে প্লেটটা নিয়ে যখন বসতে যাবে, তখনই বয়স্ক লোকটা একটা বাটিতে করে কয়েক রকমের ভর্তা নিয়ে হাজির। মায়া একবার ভর্তা তো আরেকবার ওই বয়স্ক লোক মানে হোটেল মালিকের দিকে তাকাচ্ছে। লোকটা মৃদু হাসি দিয়ে বলে, দাও মা, তোমাকে আরেক প্লেট ভাত এনে দিই। মায়া কিছু না বলে প্লেটটা লোকটার দিকে এগিয়ে দেয়। লোকটা ওই প্লেটটা রেখে আরেকটা প্লেটে ভাত নিয়ে হাজির হয়। মায়া লোকটার দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে ভর্তা দিয়ে পরম তৃপ্তিতে ভাত খেতে শুরু করে। এদিকে বাঁধন হোটেলে বন্ধুদের সাথে বসেছিল খেতে। খেতে বসে মোবাইলে গুতাগুতি করা ওর চিরাচরিত অভ্যাস। ডাটা চালু করতেই মেসেঞ্জারের টুং টুং শব্দে কতগুলো মেসেজ আসে। মেসেজ চেক করতে গিয়ে বাঁধনের চক্ষু চড়ক গাছ। মায়ের এক ফ্রেন্ড মেসেজ দিয়ে বলল, মায়া এই মুহূর্তে ওদের বাজারে কোনো এক হোটেলে আছে। কিসের খাওয়া কিসের কি, বাঁধনসহ ওর বন্ধুরা পুরো বাজার জুড়ে ঘুরতে থাকে আর হোটেলে হোটেলে মায়াকে খুঁজতে থাকে। সবশেষে বাঁধন আসে ওর আপন ছোট চাচার দোকানে। আয়, বস, খেয়ে যা। কাকা, শফিক ভাই বলল তুমি নাকি আমার ভর্তার বাটি নিয়ে আসছো, ব্যাপার কি? আস্তে কথা বল। একটা মাইয়া মাংস খায় না, ওর জন্য আনছি। তোকে পাইনি তাই শফিক বলল নিয়ে আইতে। আয়, হোটেলের ভেতরে আয়। আচ্ছা কাকা। সাদা কলেজ ড্রেস পরিহিত কোনো মেয়ে কি তোমার এখানে আসছিল? সাদা শুকনো করে একটা মেয়ে? হ্যাঁ, আইছিল তো।
কাকা, ও কোন দিকে গেছে জানো? এই মেয়ের জন্যই তো ভর্তা আনলাম, ভেতরে খাচ্ছে। কোনো কথা না বলে রীতিমতো একটা লাফ দিয়ে বাঁধন ভেতরে ঢুকে। অনেক দিন পর তৃপ্তি সহকারে প্লেটের সব কটা ভাত খেয়ে ফেলেছে মায়া। হাত ধুয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলে টেবিলে রাখা পাঁচটা থেকে টাকা বের করতে যাচ্ছিল মায়া। তখনই সামনে থেকে কেউ একজন বলে ওঠে, আরেক প্লেট দেই? না। আং আপনি? মায়া বাঁধনের চোখাচোখির মাঝে সেখানে হাজির হয় হোটেল মালিক শাহিদ মাহমুদ। খাওয়া হয়েছে? মায়ের দিকে তাকিয়ে স্মিত হাসে প্রশ্ন করেন হোটেল মালিক। ওনার দিকে তাকিয়ে ছোট্ট হাসি দিয়ে পার্স থেকে টাকা বের করে মেলে ধরে মায়া। বাঁধন মায়ের হাতটা ওর হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে বলে ওঠে, কাকা। মায়া তোমার ভাতিজার বউ। মায়ের দিকে তাকিয়ে বলে বাঁধন। হোটেল মালিক ওরফে বাঁধনের কাকা অবাক দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকায়। এরই মাঝে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে ফেলেছেন উনি। মায়াও অবাক, বিস্ময়ে হোটেল মালিকের দিকে তাকিয়ে আছেন। অনেকগুলো প্রশ্ন ওকে তাড়িয়ে বেড়াচ্ছে, উত্তর না জানা পর্যন্ত ওর নিস্তার নেই। বাঁধনের দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকাতে একটা মৃদু হাসি দিয়ে বলে ওঠে বাঁধন, মায়া, ইনিই সেই কাকা যার কথা তোমাকে বলতাম। মায়ের মুখে হাসি রেখা ফুটে ওঠে। স্মিত হাসিয়ে প্রশ্ন করে, মানে উনি শাহিদ মাহমুদ কাকা? রসিক কাকা? হায় রে, রসিক কথাটা এখানে না বললেই নয়। বাঁধন লজ্জায় মাথা নিচু করে ফেলে। মায়া মিষ্টি হেসে সালাম এবং কুশল বিনিময় করে চাচা শ্বশুরের সাথে। মায়ার খাওয়ার বিল আর দেওয়া হয়নি। উল্টো ওর হাতে চকচকে 1000 টাকা নোট ধরিয়ে দেয় শাহিদ মাহমুদ, মানে বাঁধনের কাকা। বাঁধন মায়াকে নিয়ে চলে যাচ্ছিল, পেছন থেকে ডাক দেয়, কাকা শোন, বউরে লইয়া আয়া পড়িস রাত্রিতে, তোর কাকি খুশি হইব। আর দুজোড়া টুনাটুনিতে আড্ডাও বেশ জমব। বাঁধন মৃদু হেসে মায়ের দিকে তাকায়। মায়া লজ্জায় মাথা নিচু করে। হাঁটা শুরু করে বাঁধন। দুজন পাশাপাশি হাঁটছে, কিন্তু দুজনে বেশ চুপচাপ, কারো মুখেই কোনো কথা নেই। হাঁটার সময় দুটো হাতের পৃষ্ঠ একসাথে লেগে মৃদু কাঁপনের সৃষ্টি হচ্ছে। কিছু দূর এগুতেই বাঁধন রিকশা ডাকে। যদিও মায়ের ইচ্ছে হচ্ছিল বাঁধনের পাশাপাশি একটু হাঁটতে, তবুও রিকশায় উঠেই গেল, কারণ সব ইচ্ছেকে সবসময় প্রশ্রয় দিতে নেই। আর তাছাড়া বাঁধনের হাঁটাতে অ্যালার্জি আছে সেটা মায়া রিলেশন চলাকালীন সময়ে বাঁধনের মুখ থেকে একাধিকবার শুনেছে। তাই মায়া নিঃশব্দে রিকশায় উঠে বসে। রিকশায় উঠে মায়ার নিজেকে সিনেমার হিরোইনদের মতো মনে হচ্ছে, কিন্তু বাঁধন, ওর মনে হয় মোটেও নিজেকে ওই হিরোইনের হিরো মনে হচ্ছে না। মনে হলো এতক্ষণে ঠিক ইতস্তত করে হলেও পাশে বসে থাকা হিরোইনের হাতটা আলতো করে চেপে ধরত। নিশ্চুপ মায়া কিছুক্ষণ করুণ চোখে বাঁধনের দিকে তাকিয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। উদাসীন দৃষ্টিতে মায়া অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। বাঁধন হাসি আটকে ওর অভিমানী দিকে তাকায়। সত্যি বলতে ওরও ইচ্ছে হচ্ছে মায়ের হাত দুটো আলতো করে ছুঁয়ে দিতে, কিংবা মাথার ওই অবাধ্য চুলগুলো যা ওড়নার নিচ থেকে বেরিয়ে ওর চোখে মুখে এসে ছিটকে পড়েছে সেগুলো পরম যত্নে কানের পাশে গুঁজে দিতে, কিংবা এতটা কাল ধরে করে আসা কল্পনার মতোই রিকশার হুট ফেলে আচমকা ওর মায়াকে জড়িয়ে ধরতে, কিংবা হঠাৎ করে কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে লক্ষ্মী ভালোবাসি তো বলতে। এরকম হাজারো কিছু ইচ্ছে হচ্ছে বাঁধনের, কিন্তু এই মুহূর্তে সেই ইচ্ছুগুলোর কোনো প্রাধান্য দিচ্ছে না। কেননা বাঁধন চাচ্ছে আজ অন্য কিছু হোক। অভিমানী ও সব অভিমান ছেড়ে ফেলে ওর কাছে ছুটে আসুক। রিলেশন চলাকালীন সময়ে বাঁধন যে কথাটি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, আজও বাঁধন ওর মায়ের মুখ থেকে সেই কথাটি শুনতে চায়। বাঁধন ওর অভিমানের মুখ থেকে শুনতে চায়, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। মায়ের বলা কথার মধ্যে এই একটি কথা বাঁধনের অদ্ভুত রকম ভালো লাগে। মায়া হয়তো বলে ভালোবাসি না, কিন্তু বাঁধন মায়ের এই ভালোবাসি না কথার মধ্যে অন্যরকম কিছু খুঁজে পায়। আর সেই অন্যরকম কিছু স্বাদ আস্বাদনের জন্যই বাঁধনের বারবার একই কথা, ভালোবাসি তো লক্ষ্মী। আর নিত্যকার নিয়মে মায়ের সেই প্রশ্নের জবাব হিসেবে বলা, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। বাজান আয়া পড়ছি। রিকশাওয়ালার কথায় হুঁশ ফিরে বাঁধনের। তাকিয়ে দেখে রিকশা থেকে নেমে মায়া হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। চটজলদি রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে মায়ের দিকে ছুটতে থাকে বাঁধন। কি হলো? আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? বাঁধনের প্রশ্নে চুপসে দাঁড়ায় মায়া। বাঁধন আবারও বলা শুরু করে, আর এদিকে কোথায় যাচ্ছ?
এদিকে কি তোমার নতুন শ্বশুরবাড়ি নাকি? মায়া উদাস দৃষ্টি মেলে বাঁধনের দিকে একবার তাকায়, তারপর চুপচাপ হাঁটতে থাকে বাঁধনের পিছু পিছু। শ্বশুরবাড়ির ত্রিসীমানায় পা রাখতে বাঁধন একটা পিচ্চিকে ডাক দেয়, ওই হাসান, এদিকে আয়। পিচ্চিটা বাঁধনের ডাক শুনে ছুটে আসে। কাকা, কিছু বলবা? তাড়াতাড়ি বলো, আমার নৌকা ডুবে যাচ্ছে। পিচ্চিটার দিকে তাকিয়ে থা হয়ে যায় মায়া। এই সেই পিচ্চিটা যার সাথে পুকুর পাড়ে দেখা হয়েছিল। এ তাহলে বাঁধনের কাজিনের ছেলে হাসান মাহমুদ। মায়া এতক্ষণে পিচ্চিটার তখনকার হাসির রহস্য বুঝতে পারে। অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ওর। এ তোর কাকিমা, সালাম দে। বাঁধনের কথায় পিচ্চি হাসান মাহমুদ একবারের জন্য মায়ের দিকে ফিরে তাকায়, তারপর কিছু না বলে হাসতে হাসতে দৌড়ে সেই স্থান ত্যাগ করে। কত বজ্জাত হয়েছে, লজ্জায় নিজের বউর সামনে নাক কান কাটা গেল। এই মুখ আমি কই লুকাবো? বাঁধন কথাগুলো মনে মনে ভাবছিল। মায়া তখনই জোরে হাসা শুরু করলো। বাঁধন মুখ কালো করে বলল, হাসির কি হলো এখানে? এভাবে হাসছো কেন? মায়া হাসিটা কোনো রকম থামিয়ে বলল, এমনি। এমনি এমনি কেউ পেতনি মার্কা হাসি দেয়? বাঁধনের শেষের কথাটায় কষ্ট পেল মায়া। হাসি থামিয়ে পূর্বেকার মতোই মুখটা মলিন করে ফেলল। মনে মনে আগে যখন হাসতাম তখন মনে হতো হাসিতে মুক্ত ঝরে, আর এখন যখন হাসছি তখন মনে হচ্ছে পেতনি হাসে। অভিমানে গাল ফুলিয়ে বাঁধনের পিছু পিছু বাসায় ঢুকলো অভিমানী মায়া। একমাত্র পুত্রবধূকে সামনে পেয়েই যেন অর্ধেক সুস্থ হয়ে গেছে বাঁধনের মা। কারো কোনো সাহায্য ছাড়াই হাসতে হাসতে বিছানায় উঠে বসেন উনি। মায়ের পিঠে হাত বোলাতে বোলাতে বাসার সবার খবর নিচ্ছেন। এদিকে মায়ের আসার খবর শুনে বাড়ির পিচ্চিরা মুহূর্তেই এসে জড়ো হয়ে গেল। সবার মুখেই হাসি। মায়াকে খুঁজে পেয়ে ওরা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। খুশি হওয়ারও একটা কারণ আছে, কারণ এই বাড়িতে মায়ের একমাত্র বধূ বললে ভুল হবে, মায়াই একমাত্র মেয়ে, যে আসলে পুরো বাড়ি খুশির আমেজে মেতে ওঠে। ছোট ছোট বাচ্চাদের সাথে মায়ের হাসি, মায়ের কথা পুরনো দেয়ালের চারপাশে প্রতিধ্বনিত হয়ে যখন ফিরে আসে, তখন আশেপাশের মানুষজন বুঝতে পারে এই বাড়িতে মায়া এসেছে, যার মায়ের বাঁধনে দেয়ালগুলো কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তাই তো মায়ের হাসিতে, কথাবার্তায় এক মোহনীয় সুরের ঝংকার সৃষ্টি করে এ বাড়ির চারপাশের দেয়াল। মায়া এসেছে, এ বাড়ি প্রাণ ফিরে এসেছে, সেটা এই দেয়ালগুলো জানান দেয়। শাশুড়ির সাথে কথা বলা শেষে শ্বশুরের রুমে যায় মায়া। মায়ের পিছু পিছু বিচ্ছুরাও গেল বাঁধনের বাবার রুমে। সালাম দিয়ে কুশলাদি বিনিময় করার এক পর্যায়ে মায়া দেখতে পায় পিচ্চিরা যে যার মতো বাইরে চলে যাচ্ছে মন খারাপ করে। মায়া শ্বশুরের রুম থেকে বেরিয়ে নিচতলায় দাদি শাশুড়ির রুমে যায়। এদিকে ফ্রেশ হয়ে দোতলায় বারান্দায় দাঁড়িয়েছিল বাঁধন, আর তার ঠিক নিচে বাচ্চারা বলাবলি করছে, মায়াপু বোধ হয় এবার আর আমাদের সাথে খেলবে না। আরেকজন বলছে, খেলবে কিভাবে, দেখিসনি ওর কাশি, ধুর, ভাল লাগে না। এই শোন, আমার কাকিমারও এমন কাশি হয়েছিল, কাকিমা তখন তুলসী পাতার রস খাইছে আর ভালো হয়ে গেছে। আমরা যদি মায়াপুরে তুলসী পাতা এনে দিই। আনন্দে একসাথে হুল্লোড় দিয়ে সবাই চলে গেল তুলসী পাতার সন্ধানে। উপরে বাঁধন ওদের কথা শুনে আনমনে হেসে ওঠে। সবার সাথে পরিচয় পর্ব শেষে মায়া যায় ওর ননদ ফারহানার রুমে। খাটে হেলান দিয়ে আদর্শ অবস্থায় তন্ময় হয়ে কানে হেডফোন গুঁজে কী যেন শুনছে। হতে পারে ওর হিরোইনের কথার রেকর্ড শুনছে। এটা ছাড়া এই অবেলায় শুয়ে আর কী বা করবে। চুপচাপ মায়া ননদের পাশে গিয়ে বসে। বাবা, খুব খুশি মনে হচ্ছে। ইঞ্জিনিয়ার সাহেব আজকে কি এমন করলো? চটজলদি বিছানা থেকে উঠে বসে বুকে থুথু দেয় ফারহানা। একটা বড়সড় নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আপু, তুমি যা ভয়টাই না পাইয়ে দিয়েছিলে। মুচকি হেসে মায়ের প্রশ্ন, আবহাওয়া চেঞ্জের পূর্বাভাস পাচ্ছি, ব্যাপার কি? ফারহানা মাথা চুলকিয়ে বলে, কী যে বলো না আপু। ভাবি? আপু ভাবি? সেটা আবার কেমন? আর বলো না, আমি তোমাকে আপু কেন ডাকি এ নিয়ে বুড়িদের কথা শেষ নেই। বুঝতে পারছি না আমি আমার ভাবিকে আপু ডাকি ওদের কেন এত জলে। হা হা করে হেসে দেয়। এভাবে বলতে নেই বোন, ওরা মুরব্বি তো, বলতেই পারে, তাই বলে ওনাদের কথায় কষ্ট পেলে চলবে? মায়ের কথায় মাথা ঠান্ডা হয় ওর ননদের। তারপর আড্ডায় মেতে ওঠে। সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে বাসায় আসে বাঁধন। ওর আকুল নয়ন দুটি যেন এদিক ওদিক তাকিয়ে মায়াকেই খুঁজছিল, কিন্তু কোথাও পায়নি বাঁধন মায়াকে। রাত্রি তখন 8টা বাজে। বাঁধন মাকে দেখার বাহানায় মায়াকে খুঁজতে যায়। প্রশ্ন করার আগে বাঁধনের মা বলে ওঠে, সেই সন্ধ্যা থেকে বলছি অসুস্থ শরীরে রান্না করতে হবে না, দাদির পাশে গিয়ে বস।
আমার কথা শুনলো না। গিয়ে দেখে আয় না রান্না কত দূর এগুলো। মায়ের কথা শুনে বাঁধন হতবাক। এই অসুস্থ শরীরে মায়ের রান্না করতে গেছে, একদিন ওনারা রান্না করতে পারলো না। বাঁধনের প্রশ্নে ওর মায়ের জবাব, যৌথ ফ্যামিলি তো, তাই হয়তো ভাবছে রান্না না করলে যদি কেউ কোনো কথা শোনায় আমাকে, তাই হয়তো গেছে। বাঁধন মায়ের কথার পাল্টা জবাবে দাঁতে দাঁত চেপে বলে, যৌথ ফ্যামিলি দেখেই তো ওর ছাড় আরও বেশি পাওয়ার কথা। আর ওরা যেমন শহর থেকে তোমার অসুস্থতার খবর শুনে এসেছে, তেমনি মায়াও দূর শহর থেকে তোমাকেই দেখতে এসেছে। তো ওরা যদি এক একজন এক এক দিকে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে, তাহলে মায়া কেন পারবে না? বাঁধনের মা আর কোনো কথা বাড়ায়নি। বাঁধনও রাগে হনহনিয়ে কিচেনের দিকে পা বাড়ায়। দূর থেকে বাঁধন মায়াকে দেখতে পায়। ওড়না কোমরে গুজে দিয়ে পাকা গৃহিণী বধূদের মতো কোমরে হাত দিয়ে মাছ ভাজি উল্টাচ্ছে, আর একটু পর কপালের ঘাম হচ্ছে। বাঁধনের কল্পনার সংসারে ওর বউ যেভাবে রান্না করত, আজ মায়াকে সেভাবে রান্না করতে দেখে মুখে একচিলতে হাসি ফুটে ওঠে বাঁধনের। কেমন যেন ঘোরের মধ্যেই বাঁধন মায়ের অনেকটা কাছে চলে যায়। কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। ঠান্ডায় জমে গেছে মায়ের গলা। ভাঙা গলায় মায়া বলতে থাকে, ছাড়ুন, এখানে আমি একা আসেনি, ফারহানাও এসেছে রান্না করতে। ঘোরের মধ্যে বাঁধন বলে ওঠে, থাকুক ফারহানা। ততক্ষণে হাতে একটা বাটি নিয়ে ফারহানা এসে হাজির। ই ই করে লজ্জায় অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় ফারহানা। এর চেয়ে অধিক লজ্জায় মায়াকে ছেড়ে মাথা চুলকাতে চুলকাতে কিচেন ত্যাগ করে বাঁধন। রাত্রি 9টার দিকে মায়ের রান্নাবান্না শেষ হলো। ননদকে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে বলে কিছু খাবার নিয়ে মায়া চলে যায় ওর দাদি শাশুড়ির রুমে। বাঁধনের দাদিমা তখন শুয়ে শুয়ে তসবি জপছিল। মায়াকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে তসবি হাত থেকে বিছানার একপাশে রাখলেন। কে, বউ নাকি? ওইখানে কেন, ভেতরে আসো। মায়া মিষ্টি হাসি দিয়ে ভেতরে গেল। হাতের ওই খাবারের প্লেটটা বিছানার পাশের টেবিলটাই রেখে দাদি শাশুড়ির অনেকটা কাছে চলে যায় মায়া। তারপর মুখের কাছে গিয়ে কিছুটা জোর গলায় বলে ওঠে, দাদিমা, খাওয়ার আগে ওষুধ আছে? বাঁধনের দাদিমা কান খাড়া করে বলে, কি কস, বুঝি না তো। মায়া কাশি থামিয়ে আবারও জোর গলায় বলে ওঠে, বলছি রাতে খাবার আগে কোনো ওষুধ আছে? দাদিমা আবারও কান খাড়া করে বলে, কি? মায়ের কিছুক্ষণ কাশি দিয়ে তারপর আবারও বলে ওঠে, ঔষধ, ঔষধ খাবেন এখন? হসপিটাল থেকে যে ওষুধ দিয়ে দিয়েছে, এবার সেগুলো কখন খাবেন? বাঁধনের দাদিমা এবার বলে ওঠে, আসছি তো 1 সপ্তাহ হয়ে গেল। মায়া খুক খুক করে কিছুক্ষণ কাশি দিয়ে তারপর বলে, ও দাদিমা, আমি হসপিটাল থেকে কখন আসছেন এটা জিজ্ঞেস করিনি। বলছি রাত্রে খাবার আগে ওষুধ খেতে হয় কি না? উত্তরে বাঁধনের দাদিমার জবাব, না, রাত্রে খায়নি। মায়া এবার কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ ইতিমধ্যে দাদিমা তসবি হাতে তসবি জপা শুরু করে। নিশ্চুপ মায়া ননদ ফারহানাকে ডেকে আনার জন্য পিছনে ঘুরে তাকাতেই দেখে দরজার সামনে মুচকি হেসে বাঁধন দাঁড়িয়ে। মায়া কিছু বলার আগেই রুমে আসা বাঁধন বালিশের নিচ থেকে কী যেন বের করে দাদির কানে গুঁজে দেয় সে। তারপর ধীর গলায় বলে, দাদিমা, রাতের ওষুধ কি খেয়েছ? সহজ গলা দাদিমার জবাব, খাওয়ার আগেরটা খাইছি, তোর বাবা এসে খাইয়ে দিয়ে গেছে। বাঁধন মায়ের দিকে তাকালো। মায়া ড্যাব ড্যাব করে বাঁধনের দিকে তাকিয়ে, দাদিমার সাথে কথা বলার ক্ষমতা সবাই রাখে না, আর কথা বলার জন্য কৌশল জানা চাই। এমন চিল্লানো শুরু করছিলে, কিছুক্ষণের ভেতরে তো পুরো বাড়ির লোক জড়ো হয়ে যেত। ভাগ্যিস আমি এসে গেছি, কথাটা বলেই ফিক করে হেসে দেয় বাঁধন। দাদিমা, তোমার খাবার, খাবার খেয়ে কিছুক্ষণ দেরি করে বাকি ওষুধগুলোও খেয়ে নিও। কথাটা বলেই বাঁধন চলে গেল। মায়া ধীর পায়ে দাদিমার পাশে গিয়ে বসল। তারপর ওনাকে খাইয়ে দিয়ে নিচে চলে গেল। রাত্রি 10টা কি 10:30 বাজে। চুপচাপ বাঁধন উপরের দিকে তাকিয়ে শুয়ে আছে। লাইটটা অফ করে ফুল স্পিডে ফ্যানটা ছেড়ে বিছানায় হাতড়াতে বাঁধনের বিপরীত পাশে যায় মায়া। দুজনেই চুপচাপ, কারো মুখেই কোনো কথা নেই। কিছুক্ষণ চুপচাপ থাকার পর কম্বল গায়ে শুয়ে পড়ে মায়া। মিনিট খানেক পর বাঁধন ফোনের আলো দেখে এরই মধ্যে নাক মুখ ঢেকে শুয়ে পড়েছে অভিমানী। এই গরমে কম্বল কিছু একটা বলতে গিয়েও থেমে যায় বাঁধন। ড্রিম লাইটের আলো জ্বেলে দিয়ে মায়ের পাশ ফিরে হাতে ভর দিয়ে শুয়ে আছে বাঁধন। ঘণ্টা খানেক পর কি মনে করে যেন কম্বলটা খানিকটা ফাঁক করে চোখ দুটো বের করে মায়া।
বাঁধন তখন ওভাবেই হাতে ভর দিয়ে শুয়ে আছে। ঘাবড়ে যায় মায়া। সেই সাথে কিছুটা লজ্জা পেয়ে তাড়াতাড়ি মুখটা ভিতরে নিয়ে যায়। বাঁধন পূর্বের ন্যায় তাকিয়ে মুসকি মুসকি হাসছে। নিশ্চুপ মায়া কম্বলের ভেতরে আরও কিছুক্ষণ শুয়ে থেকে আবারও কম্বলের ভেতর থেকে চোখ দুটো বের করে উকি দেয়। পূর্বিকার মতোই বাঁধন তখনও হাতে ভর দিয়ে শুয়েছিল। ড্রিম লাইটের মৃদু আলোয় মায়া স্পষ্ট দেখতে পায় ওর বাঁধনের চোখের কোণে জমে থাকা জলগুলো কেমন চিকচিক করছে। এতদিন ধরে করে আসা অন্যায় অবিচারের জন্য মায়া আজ সত্যি অনুতপ্ত। মায়ার ভেতরটা কেমন অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছে। মায়া স্থির করেছে বাঁধনের সাথে এতদিন ধরে করা প্রতিটি অন্যায় অবিচারের জন্য আজ ক্ষমা চেয়ে নেবে। যে করে হোক বাঁধনে থেকে ওর ক্ষমা পেতেই হবে, না হলে যে ওর ইহকালটাই ব্যর্থ হয়ে যাবে। কেননা যেভাবে আর যে করে হোক মায়া জানে ও বাঁধনের বিবাহিতা স্ত্রী। মায়া বাঁধনের দিকে তাকায়। বাঁধন কেবলই তখন বালিশে মাথা রেখে শুয়েছে। ধীর গলায় মায়া বলে ওঠে, সরি। ঘাটটা ঘুরিয়ে চোখ মেলে তাকায় বাঁধন। কিসের সরি? আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? আমি এতদিন আপনার সাথে যা করেছি সব ভুল। সত্যি আজ বুঝতে পারছি আপনিই ঠিক, আমিই ভুল। এতদিন ধরে কি করছো তুমি? আর কোনটা ভুল আর আমিই বা সঠিক, এটা কিসের ভিত্তিতে বলছো? এত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে পারবো না। আমি শুধু জানি আমি আপনার বিয়ে করা হ্যাঁ বলো, তুমি আমার কি? মুচকি হেসে বাঁধন বলে, জানি না। ঘোর লজ্জা পেয়ে বলে মায়া, তাহলে কিসের ক্ষমা, কিসের কি? কিছুটা গম্ভীর কণ্ঠে বলছি, জি বলো। আমি বলতে চাচ্ছি আমাদের বিয়ে হয়েছে, তো এখানে আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আর তোমার অন্যায় বা কোথায়? বুঝতে কেন পারছেন না? আমি আপনার কি সব বি করছো? স্পষ্ট করে বলতে পারলে বলো, না হলে আমি ঘুমাচ্ছি। ওকে ফাইন, আমি ঘুমাইলাম। আপনি আপনার বলো বলো। মজা করেন? হাসার কথা বলছিলাম আমি আপনাকে। কি জ্বালা, হাসলাম কোথায় আমি? তুমি না বললে আমি ক্ষমা করব কিসের ভিত্তিতে? কোন সে অপরাধে? লাগবে না আপনার ক্ষমা। কথাটা বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নাক মুখ কম্বল ঢেকে শুয়ে পড়ে মায়া। রীতিমতো রাগে ফুঁসছে সে। আজ আমার দুর্বলতা কাজে লাগিয়ে আমায় নিয়ে হাসাহাসি। লাগবে না আমার ক্ষমা। প্রচণ্ড অভিমানে কান্নায় নাক মুখ ফুলে লাল হয়ে গেছে মায়ের। মায়ের খুব ঘুম পাচ্ছে। চোখটা কেমন না চাইতে লেগে আসছে। ঘুমে ঢুলু ঢুলু মায়া টের পায় ও শরীর থেকে একটু একটু করে কম্বলটা সরে যাচ্ছে। প্রথমে পা, তারপর শরীর কম্বলবিহীন হয়ে যাচ্ছে। পুরো ব্যাপারকে মায়া ঘুমের ঘোর ভেবে উড়িয়ে দিয়েছে। হতে পারে ঘুমের ঘোরে এমন ভাবনা হচ্ছে, এটা ভেবেই চুপ রইল মায়া। কিন্তু সত্যি কি ঘুমের ঘোর থেকে এমন হচ্ছে? মনে হয়তো না। না হলে কম্বলের সাথে ফ্যানের স্পিডটা কমে যাবে কেন? আসলে কি হচ্ছেটা কি? এটা ভেবেই চোখ খুলে তাকায় মায়া। চোখ খুলে তো হতবাক মায়া। আপনি কি করছেন? কম্বলটা টেবিলের উপর রাখছেন কেন? এমনি আমার ঘুমোতে ঝামেলা হচ্ছে তাই। দেখুন, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার ক্ষমা পেতে হলে এই বাড়াবাড়িটাকে মেনে নিতে হবে। মানে খুব সহজ, এই কম্বল ওখানেই থাকবে। কিন্তু আমি যে ঘুমাতে পারি না কম্বল ছাড়া, সেজন্যই তো ফ্যানের স্পিডটা কমিয়ে দিয়েছি। তারপরও আমার পাতলা কাঁথা হলেও লাগে। আছে তো। কোথায়? এই যে, এটা তো আপনার গায়ে দেয়া। আমার গায়ে দেয়ার কাঁথা এখন কোথায় পাবো? এত কথা না বলে আসো না নিচে। কি? আমার না কাঁথার? এটাও কি ক্ষমার পূর্বশর্ত? বলতে গেলে বলতে পারো সেটাই। আচ্ছা, কি হলো? আচ্ছা বলে থেমে গেলে কেন? আপনি লুঙ্গি পরেছেন? হ্যাঁ পরেছি। কেন বলো তো? না, আমায় নতুন করে মাফ করেন। আমি পারবো না কাঁথার নিচে যেতে। হায় আল্লাহ, এখানে আমার লুঙ্গির কী দোষ? মায়া বাঁধনের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? যান, আপনি লুঙ্গি চেঞ্জ করে আসুন। লুঙ্গি চেঞ্জ করে তোমার ওড়না পরবো? বাঁধনের কথায় মায়া রাগান্বিত ভঙ্গিতে ওর দিকে তাকালো। দেখো, রাগ করার কোনো কথা বলিনি। এত রাত্রে আমি পরবোটা কি? লুঙ্গি যে রুমে, সে রুমে তো ভাইয়া শুয়ে আছে। আপনি বসুন, আমি আসছি। এই শোনো, যেও না। ওরা কিন্তু ভেবে নিবে। মায়া লাইটটা জ্বালিয়ে ফোনের টর্চ জ্বেলে রুম থেকে বের হয়ে চলে গেল। বাঁধন মাথায় হাত দিয়ে বসে কিছুক্ষণ পর দরজায় হেলান দিয়ে গিয়ে দাঁড়ায়। এদিকে মায়া
এত রাত্রে ভাবিকে ডাক দিব কি না এটা ভাবতে ভাবতে একটা সময় ডাক দিয়েই ফেলল। মায়া ডাকে ভেতর থেকে দরজা খুলে বাঁধনের কাজিন রাকিবের বউ দরজার সামনে দাঁড়িয়ে চোখ কসলাতে কসলাতে বাঁধনের ভাবি জিজ্ঞেস করে, কি হয়েছে মায়া? মায়া আমতা আমতা করে বলেই ফেলে, ভাবি প্যান্ট লাগবে। বাঁধনের ভাবি যেন আকাশ থেকে পড়ল। ঘুম ঘুম ভাবটা আর ওনার চোখে নেই। মায়া যা বলল তা শুনে চোখ দুটো বড় বড় করে ফেলল। তারপর প্রশ্ন করলো, কিসের প্যান্ট? কার প্যান্ট? মায়া মাথা নিচু করে বলে, আসলে ভাবি বাঁধন ভাই আছে না, ওনার একটা প্যান্ট দরকার। মায়া মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলে যে জীবনে যে কখনো হাসিনি সেও হেসে ফেলে। আর পলি ভাবি তো হলো হাসির ডিব্বা। এমনিতেও আজকে মায়া যা বলেছে তাতে ওনার হাসি থামবে বলে মনে হয় না। মায়ের কথাটা শোনার পর থেকে পলি ভাবি হাসছে তো হাসছেই। ওনার হাসির আওয়াজে ওনার হাজব্যান্ড রাকিব উঠে আসেন। স্ত্রীকে পেছন থেকেই থামিয়ে দেন মুখে হাত চেপে। রাগান্বিত ভঙ্গিতে স্ত্রীর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কি শুরু করছোটা কি এই রাত বিরাতে? মিসেস পলি কোনো রকম মুখ থেকে হাজব্যান্ডের হাতটা সরিয়ে বলেন, আর হাসবো না, রুমে যাও, মায়ের সাথে একটু কথা বলেই চলে আসছি। রাকিব রুমে চলে গেলে পলি ভাবে আবারও হাসা শুরু করে, তবে এবার আর উচ্চ সুরে নয়, এবার মুস্কি মুস্কি। এদিকে বোকা মায়া জায়ের দুষ্টু হাসির কারণ বুঝতে না পেরে অবাক বিস্ময়ে প্রশ্ন করে বসে, কি হলো ভাবি, হাসছো কেন? পলি ভাবি মুখে দুষ্টু হাসি রেখা টেনে বলে, এখনও তো অনেক রাত বাকি মায়া, এখনই গোসল করে নিলে বাকি রাত কেমনি কি? রাত? গোসল? কী সব বলছেন ভাবি, আমি তো কিছুই বুঝতে পারছি না। পলি ভাবি মায়ার গাল টেনে দিয়ে বলে, ওরে ন্যাকা, যেন ভাজা মাছটা উল্টিয়ে খেতেও জানে না। দাঁড়াও, প্যান্ট এনে দিচ্ছি। কথাটা বলে বাদনের ভাবি রুমে চলে যায়। বোকা মেয়ের টনক নড়ে যখন দেখে পলি ভাবি হাতের প্যান্টের সাথে সাথে ওর জামা কাপড়ও নিয়ে আসছে। পলি ভাবির হাত থেকে প্যান্ট কিংবা থ্রি পিস কোনোটা না নিয়ে সেই স্থান একরকম দৌড়ে ত্যাগ করে মায়া। দরজার সামনে বাঁধনের দাঁত বের করা হাসি দেখে রাগে জ্বলতে থাকে মায়া, কিন্তু কিচ্ছু বলেনি। চুপচাপ মায়া বিছানায় গিয়ে ধপাস করে বসে চোখ বন্ধ করে ফেলে। দরজা আটকে সোফায় বসে হো হো করে হাসতে থাকে বাঁধন। মায়া রাগে লজ্জায় শেষ। বাঁধনের প্রতি প্রচণ্ড রাগে অভিমানে মায়া লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে মুখ ঢেকে। সোফা থেকে উঠে দাঁড়ায় বাঁধন। হাসতে হাসতে লাইটটা জ্বালিয়ে দিয়ে মায়ের মাথায় পাশে গিয়ে বসে। মায়ের মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে দিয়ে দুষ্টু হাসির সাথে ঠাট্টায় মেতে ওঠে বাঁধন। প্রচণ্ড রাগে বিছানা থেকে উঠে বাঁধনের বুকে পেটে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে মায়া। বাঁধন তখনও হাসতেই আছে। ক্লান্ত মায়া কিলঘুষি থামিয়ে নিচের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। বাঁধন হাসি থামিয়ে অভিমানীকে বুকে টেনে নেয়। মিনিট 5 হয়ে গেল। মায়া তখনও বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মায়ের কান্নার জলে বাঁধনের বুকের একপাশে শার্ট ভিজে গেছে। বাঁধন ওর অভিমানীকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিনের মতো আজ আর মায়া বাঁধনের পরশে বিরক্ত কিংবা হাত পা ছোড়াছুড়ি করেনি। বাঁধনের জড়িয়ে ধরার সাথে সাথে সেও বাঁধনকে নিবিড় করে জড়িয়ে ধরে। মিনিট 10 কেটে যাওয়ার পর অভিমানীর চোখের জল মুছে দেওয়ার জন্য বাঁধন ওকে কাঁধ থেকে সরায়। কিন্তু এ কি, মায়া ঘুমিয়ে গেছে। খুব বেশি কান্না করলে কিংবা কষ্ট পেলে মায়া যে সেই অবস্থায় ঘুমিয়ে যায়, সেটা বাঁধন রিলেশন চলাকালীন সময়ই মায়ার বান্ধবীদের থেকে শুনেছিল। আজ তা স্বচক্ষে দেখল। আস্তে ধীরে বাঁধন মায়াকে বিছানায় শুয়ে দেয়। মায়ের চোখের নিচে গড়িয়ে পড়া জলের দাগ এখনও রয়ে গেছে। পরম আদরে বাঁধন ওর অভিমানী চোখের জল মুছে কপালে আলতো করে চুমুর পরশ বুলিয়ে দেয়। ফ্যানের স্পিডটা পূর্বের ন্যায় কমিয়ে বাঁধন ওর কাঁথাটা মায়ের গায়ে ভালো করে টেনে দেয়। এক হাতে ভর দিয়ে বাঁধন মায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। না চাইতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে বাঁধনের। মনে মনে ভাবে, এতটা বোকা হয় কি করে মানুষ। মাঝরাতিতে ঘুম ভেঙে যায় মায়ার। ড্রিম লাইটের মৃদু আলোয় মায়া দেখতে পায় খাটে হেলান দিয়ে আদর্শ অবস্থায় বাঁধন ঘুমিয়ে আছে। গা থেকে কাঁথাটা সরিয়ে বাঁধনের উপর দিয়ে ফ্যানের স্পিডটা বাড়িয়ে টেবিলের উপর থেকে কম্বলটা এনে গায়ে দিয়ে শুয়ে পড়ার আগে আরও একবার বাঁধনের দিকে তাকায় মায়া। ফ্যানটা এতটাই দ্রুত গতিতে চলছিল যে এই গরমে বাঁধন কেঁপে ওঠে। বাঁধনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মায়ের মায়া হয় খুব। কম্বলটা গা থেকে সরিয়ে বিছানা থেকে উঠে বসে মায়া। তারপর বাঁধনটাকে টানতে টানতে বালিশে এনে শুয়ে দিয়ে নিজের জন্য বরাদ্দকৃত কম্বলের কিছু অংশ দিয়ে বাঁধনের শরীর ঢেকে দেয়। বাঁধনের এত বড় শরীরটাকে টেনে ঠিক জায়গাতে আনতে গিয়ে ঘেমে একাকার মায়া।
ড্রিম লাইটের মৃদু আলোয় ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই কারেন্ট চলে যায়। মুহূর্তে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। অন্ধকারে বিছানায় হাঁটতে গিয়ে হোঁচট খায় মায়া। তখনই ধপাস করে পড়ে যায়। না, মায়া ফ্লোরে পড়েনি। বাঁধনের পায়ের সাথে হোঁচট খেয়ে বাঁধনের বুকের উপরেই পড়ে মায়া। তড়িঘড়ি করে উঠতে গিয়ে মায়া টের পায় বাঁধন মায়ের দুবাহু শক্ত করে ধরে আছে। উফ, ছাড়ুন না, এমন কেন করছেন? কারণ এখনও কারেন্ট আসেনি। তো পরের বার পড়লে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। ভুলে যেও না, পরনে কিন্তু লুঙ্গি আমার। এত খারাপ কে আপনি? বংশগতি রক্ষার জন্য এতটুকু তো খারাপ হওয়াই যায়। ও হো হো করে হেসে ওঠে বাঁধন। কারেন্ট চলে আসে। মায়া তখনও বাচ্চাদের মতো চোখ বন্ধ করে ঠোঁট বাঁকিয়ে কেঁদেই যাচ্ছে। বাঁধন মুগ্ধ নয়নে মায়ের দিকে তাকিয়ে। বাঁধনের কোনো আওয়াজ না পেয়ে চোখ খুলে মায়া। হাসছেন কেন? কই হাসলাম? খুব এনজয় করেন না? কিসের কি মায়া? বাঁধনের প্রশ্নের উত্তর না দিয়ে বাঁধনের থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে চলে যায় মায়া। মিনিট 5 পর ফিরে আসে। ফিরে এসে কোনো কথা না বলে বাঁধনের গা থেকে কম্বলটা টেনে নিয়ে আসে। তারপর ফ্যানের স্পিড পুরোটা বাড়িয়ে কম্বল দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে পড়ে। একটা নীরব হাসিতে বাঁধন কাঁথা নিয়ে শুয়ে পড়ে। ঘণ্টাখানেক যেতে না যেতেই ঘুম ভেঙে যায় মায়ের। মনে হচ্ছে তেলাপোকারা গিলে খাবে ওকে। কোথা থেকে যেন একের পর এক তেলাপোকা এসে মায়ের নাকে মুখে হাতে পায়ে মাথা চুলে ছিটকে পড়ছে। বাধ্য মায়া বাঁধনকে পেছন থেকে ধাক্কাতে শুরু করে। বাঁধন ছিল তখন ঘুমিয়ে অচেতন, তাই মায়ার ডাকে সাড়া দিতে পারেনি। অসহায় মায়া লাইট জ্বালিয়ে ফ্লোরে গিয়ে দাঁড়ায়। মায়া দেখতে পায় পুরো রুম জুড়ে তেলাপোকারা ছুটোছুটি করছে। ফ্লোরের দিকে তো তাকানোই যাচ্ছে না। মনে হচ্ছে যেন তেলাপোকার কারখানা। ওড়না হাতে নিয়ে এপাশ ওপাশ দেখতে দেখতেই দুটো তেলাপোকা উড়ে এসে ওড়নায় বসে। ভয়ে ওড়নাটা খাটের পাশে চেয়ারের উপর রেখে রীতিমতো লাফাতে থাকে মায়া। বাঁধন জেগে যায়। ব্যর্থ মায়া তখন চোখ বন্ধ করে দাঁড়িয়ে। একটা হাসি দিয়ে বাঁধন মশারিটা টানায়। তারপর মায়াকে মশারির ভেতর নিয়ে আসে। মশারির ভেতর এসে চুপসে বসে আছে মায়া। এটা দেখে বাঁধনের প্রশ্ন, কি হলো? ঘুমোবে না? মায়া করুণ চোখে বাঁধনের দিকে তাকিয়ে বলে, এমনিতেই অসুস্থ, তার উপর আজ রাত্রিতে একটুও চোখের পাতা এক করতে পারিনি। আবার যদি ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা শুরু করবে। আপনি কি একটু আমার পাশে বসবেন? মানে আমি ঘুমালে যাতে তেলাপোকা শরীরে বসতে না পারে সেজন্য। মায়ের প্রশ্নের উত্তর স্বরূপ বাঁধন শুধু একটা হাসি দেয়। তারপর কিছু না বলে মায়াকে টেনে বাঁধন ওর বুকে মাথা রেখে শুইয়ে দেয়। মিনিট 10 ভেতর পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে মায়া। ক্লান্ত বাঁধন তখনও মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে তেলাপোকা আসছে নাকি দেখছে। এ যেন তেলাপোকার হাত থেকে বউকে বাঁচানোর জন্য তেলাপোকা পাহারা দেওয়া হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ভড়কে যায় মায়া। ঘড়িতে সময় তখন সকাল 7:45। ছি, কি লজ্জা! এতক্ষণ ধরে ঘুমাইলাম। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে টের পায় মায়া ওর চুলগুলো যেন কোথায় আটকে আছে। চুল ছাড়ানোর জন্য ফিরে তাকাতেই দেখতে পায় বাঁধনের শার্টের বোতামে চুলগুলো আটকে। চুলগুলো বোতামের সাথে এমনভাবে পেঁচিয়েছিল যে মায়া তা ছাড়াতে পারেনি। ছাড়াতে না পেরে শরীরে জোর দিয়ে চুলগুলো ধরে টানতে থাকে। এতেও কাজ হচ্ছে না। ইস, এমনিতেই লেট, তার উপর এমন একটা পরিস্থিতি। আল্লাহ, আমারে বাঁচাও। মায়ের কথায় বাঁধনের ঘুমের কিছুটা বিঘ্ন ঘটে। নড়েচড়ে উঠে বাঁধন। চুলে টান খেয়ে হুমড়ি খেয়ে বাঁধনের বুকে গিয়ে পড়ে মায়া। উঠতে গেলে ঝাপটে ধরে বাঁধন। ঘুম ঘুম গলায় বলে, কোথায় যাচ্ছ? আর একটু থাকো না। মায়া মনে মনে ভাবছে, দাঁড়া, তোর রোমাঞ্চ আমি বের করছি। মায়া যে পাশে শুয়েছিল তার ঠিক নিচেই বাঁধন বাজার থেকে ব্লেড কিনে এনে রেখেছিল কাজিনের ছেলের মাথা ন্যাড়া করার জন্য। মায়া সে ব্লেডটাই কাজে লাগালো। চুল ছাড়ানোর বৃথার চেষ্টা না করে অনেকটা উপর থেকেই চুলই কেটে ফেলল। মুক্তি! রুম থেকে বেরিয়ে যায় মায়া। ততক্ষণে রান্না হয়ে গেছে বাসায়। খাবার টেবিলে অনেকে বসে ব্রেকফাস্ট করছে। ইস, লজ্জায় মাথা কাটা গেল। ফ্রেশ হয়ে মায়া দোতলায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে সবার খাওয়া দেখছে। নিচে যাওয়ার সাহস পাচ্ছে না সে। ব্যাপারটা বাঁধনের বাবার চোখ এড়ায় না। মায়া বলে, এক আদরে ডাক দেন। শ্বশুর মশাইয়ের আদরে গলা ডাক শুনে লজ্জা ভুলে দৌড়ে নিচে নামে মায়া। নিচে নামতেই শাশুড়ির প্রশ্ন, একা কেন তুই? গন্ডারটা ওঠেনি? আমতা আমতা সুরে মায়ের উত্তর, ঘুমোচ্ছে গন্ডারের মতো। মায়ের কথায় সবাই ওর দিকে ফিরে তাকায়।
মায়া তো নিজের বোকামির জন্য নিজেকেই গালাগাল দিচ্ছে। ধুর, কি বলতে কি বলে ফেললাম। আমিও গন্ডার ডাকলাম। শাশুড়ি মুচকি হেসে বলে, বসছিস না কেন? নাকি গন্ডারের সাথেই খাইবি? লজ্জায় মাথা নিচু করে তাড়াতাড়ি খেতে বসে পড়ে মায়া। খেতে বসে মায়ের এদিক ওদিক তাকানো দেখে শ্বশুরের প্রশ্ন, মা কিছু লাগবে তোমার? নিচে সরে মায়ের জবাব, রাকিব ভাই ভাবি কোথায়? ওদেরকে যে দেখছি না, চলে গেছে ভোরের ট্রেনে। সামনে থেকে ফারজানার জবাব। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। আহ, যা বাঁচা বেঁচে গেলাম। সকাল 10টা বেজে 12 মিনিট। বাঁধন একবারও রুমের বাইরে আসেনি। এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে মনে হয়। একটা ডাক দিয়ে আসি। না, বাঁধন ঘুমোচ্ছে না। খাটে আধস অবস্থায় হেলান দিয়ে মুখ ভার করে ফোন টিপছি। সেরেছে রে। ইনি মনে হয় চুল দেখে কষ্ট পেয়ে গেছেন। যে চুল ওনার এত প্রিয়, সে চুল ছাড়ানোর চেষ্টা না করে কেটে ফেললাম। উনি বোধ হয় তাই কষ্ট পেয়েছেন। মায়া ধীর পায়ে বাঁধনের দিকে এগিয়ে যায়। মায়া কাছে যেতেই বাঁধন ফোনটা অফ করে বালিশের নিচে রেখে কপালে হাত দিয়ে শুয়ে পড়ে। কাছে গিয়ে মায়া ডাক দেয়, শুনছেন? বাঁধনের কোনো জবাব নেই দেখে আবারও ডাক দেয়, এই শুনছেন? এবারও বাঁধনের কোনো সাড়া নেই। সাড়া না পেয়ে মায়া বাঁধনকে ধাক্কা দিয়ে বলে, এই শুনছেন? বাঁধন এবার রাগান্বিত দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। ভরকে যায় মায়া। মুখটা ফ্যাকাশে হয়ে আছে ওর। কিন্তু বাঁধন কিছু বলেনি। কিছু না বলে আবারও পূর্বের কপালে হাত দিয়ে শুয়ে পড়ে। মায়া আবারও কিছুটা ধাক্কা দিয়ে আদরে গলা ডাক দেয়, এই। বাঁধন এবার সোজা হয়ে বিছানায় ওঠে। মায়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কি সমস্যা? কি তোমার? এমন কেন করছো? শান্তিতে কি ঘুমোতেও দিবে না? অনেকটা ধমকের সুরে বাঁধন কথাগুলো বলে। ধমক শুনে মুখটা গোমরা করে ফেলে মায়া। অন্যদিকে তাকিয়ে ভাবছে ও, কষ্ট পাননি তাহলে? রেগে আছেন? তাহলে কোনো সমস্যা নাই। রাগ দেখিয়ে চুপ করে রুমে বসে থাকেন। আমি ততক্ষণে একটা কবিতা লিখে আসি। রুমে গিয়ে ফোনটা ওপেন করে নোটপ্যাডে লিখতে শুরু করে মায়া। এত আয়োজন করে আমাকে কেউ কোনোদিন চায়নি। মন খারাপের দিনে আমার পাশে বসে গল্প শোনায়নি। পরন্ত বিকেলে হাতটা ধরে হাঁটার জন্য কেউ এতটুকু আবদার করেনি। বৃষ্টি স্নাত বিকেল কিংবা সন্ধ্যায় একসাথে বৃষ্টিতে ভেজার জন্য কেউ আমায় পাশে রাখেনি। কখনো কাছে এসে বলেনি কেউ, এগিয়ে দাও না, নূপুর পরিয়ে দিই। কাজ শেষে ঘরে ফেরার পর কেউ কোনো দিন আমার কপালে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দেয়নি। গুজে দেয়নি খোপায় বেলির ফুল। অভিমানে কেউ আজও আমার নামে লেখেনি ভালোবাসার নামে অভিযোগ। আমি চাই কেউ আমায় খুব করে চেয়ে বসুক। বৃষ্টি স্নাত সন্ধ্যায় কিংবা বিকেলে হাতে হাত ধরে বৃষ্টিতে ভিজুক। আমি চাই আমাকে কেউ অনেক কাছে রাখুক, মন খারাপের গল্প শোনাক। আমি চাই কেউ আমার কাছে আসুক, হাতে হাত রেখে দূরের পথে হাঁটুক। আমি চাই কেউ বলুক, লক্ষ্মী পাটা দাও তো, নূপুর পরিয়ে দিই। আমি চাই ঘরে ফিরে কেউ আমার কপালে ভালোবাসার এক উষ্ণ পরশ এঁকে দিক, খোপায় বেলির মালা গুজে দিক। আমি চাই আমার সাথে কেউ অভিমান করুক, চোখের জলে মাঝে মধ্যে দু একটা অভিযোগ পত্র লিখুক। কবিতা লিখে আবেগপ্রবণ হয়ে গেল মায়া, যেটা সব সময় হয়। দৌড়ে গেল বাঁধনের রুমে। বাঁধন আবারও তখন ফোন টিপায় ব্যস্ত। মুখ দেখে মনে হচ্ছে কোনো টেনশনে আছে। আমি গিয়ে না হয় টেনশনটা দূর করে দিই, ওনাকে কবিতা আবৃত্তি করে শোনাই। আমার কবিতা আবৃত্তি শুনলে তো আবার ওনার মন ভালো হয়ে যায়। আজও কবিতা শুনে আমার সাথে রাগ করে থাকতে পারবে না। যেমন কথা তেমন কাজ। মায়া বাঁধনের পাশে চেয়ার টেনে বসে হৃদয়ের সবটুকু অনুভূতি মিশিয়ে দিয়ে আবৃত্তি করতে শুরু করে। আবৃত্তি করা শেষ। পুরো আবৃত্তি চলাকালীন সময় বাঁধন একটা কথাও বলেনি, কিন্তু এখন বিছানা থেকে উঠে দাঁড়াচ্ছে। মায়া তো আনন্দে আত্মহারা এই ভেবে যে ওর আবৃত্তি কাজে দিয়েছে। কিন্তু এ কী, উনি যে আমার কাছেই আসছেন, কি করতে চাচ্ছেন উনি? কবিতার আবদারগুলো পূরণ করতে চাচ্ছেন না তো? চেয়ারে বসেছিল মায়া। বাঁধন মায়ের দুবাহু ধরে চেয়ার থেকে ওকে দাঁড় করায়। ইস, এমনভাবে তাকিয়ে আছেন, মনে তো হচ্ছে উনি কল্পনায় ডুবে গেছেন। এখন হয়তো কপালে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিবে। সেজন্যই তো দাঁড় করালো। লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে মায়া। চোখ খুলে বাঁধনের ধমক শুনে মায়া, এখন এখানে দাঁড়িয়ে আছো? বের হয়ে যাও রুম থেকে। মায়া নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। বাঁধন ওর সাথে এভাবে কথা বলবে সেটা যে ও কল্পনাতেও ভাবতে পারেনি। চোখের জল টলমল করছে, আর কিছুই ভাবতে পারছে না। ভাবতে গেলেই কান্না করে দেবে। তাই তো অভিমানে দৌড়ে সে স্থান ত্যাগ করে মায়া। পুরো দিনে একবারও মায়া বাঁধনের সামনে যায়নি।
যদিও ওর দুটি চোখ চাতকে ন্যায় আশায় চেয়েছিল কখন আসবে বাঁধন, হাতটি ধরে পাশে বসবে, জল ছলছল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলবে, ভালোবাসি তো লক্ষ্মী। সব ভুলে মায়া বাঁধনের বাহু ধরে আটকা পড়বে। এইসবই ভাবতে ভাবতে মায়ের দিন কেটে গেল। রাত এলো। চুপচাপ রাতের খাবার খেয়ে এলাকায় বন্ধুদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসলো। তারপর চুপটি করে এসে বিছানায় শুয়ে পড়ল। এদিকে অনেকক্ষণ বিছানায় মরার মতো শুয়ে থেকেও মায়া যখন দেখল প্রতিদিনের মতো বাঁধন আজ আর ওকে পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করছে না, তখন মায়া নিজেই বাঁধনের কাছে যায়। চুপটি করে বাঁধনের বুকে মাথা রাখে। বাঁধন মায়ার মাথাটা ওর বুক থেকে সরিয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, দিনে তো অনেক করছো, এবার রাত্রেও কি আমায় ঘুমোতে দিবে না? মায়া প্রায় কেঁদে দিবে অবস্থা, কিন্তু কাঁদেনি। করুণ দৃষ্টিতে মায়া বাঁধনের দিকে তাকায়, প্রশ্ন করে বাঁধনকে, এই কি হয়েছে আপনার, এমন কেন করছেন? প্রশ্নটা মায়া বাঁধনের গালে হাত রেখে করে। বাঁধন হাতটা সরিয়ে অনেকটা বিরক্তির দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। ভ্রু কুঁচকে প্রশ্ন করে, তুমি কি আমাকে আজকে ঘুমোতে দিবে না বলে স্থির করেছ? বাঁধনের এই একটি কথায় নিমিষে মুখটা কালো হয়ে যায় মায়ার। কণ্ঠটা কেমন যেন ভারী হয়ে আসে। তবুও প্রশ্ন করে, আপনি আমাকে এটা বলতে পারলেন? বাঁধন কিছুটা নরম সুরে বলে, তা নয়তো কি। জবাবে আর একটা কথাও বলেনি। বাঁধনের থেকে অনেকটা দূরে সরে গিয়ে ওর বিপরীতমুখী হয়ে শুয়ে পড়ে মায়া। বাঁধনও ফোনটা রেখে লাইটটা অফ করে কপালে হাত রেখে শুয়ে পড়ে। পুরো রাত্রির ভেতর মায়া একটুও নড়েনি, তাই বাঁধন জানে না সে রাত্রে মায়া ঘুমিয়েছিল কিনা। কিন্তু বাঁধন 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারেনি। একটা অজানা কষ্ট ওকে তাড়িয়ে বেড়াচ্ছিল, কুড়ে কুড়ে খাচ্ছিল ভেতরটা। পরদিন সকালেও বাঁধনের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। ফ্যানটা অফ করে বিছানা গোছাতে গিয়ে মায়া বাঁধনের ফোনটা নিচে পড়ে থাকতে দেখে। উঠাতে গিয়ে দেখে ফোনের স্ক্রিনে বারবার সবুজ বৃত্ত জ্বলে উঠছে। বোধহয় কোনো কিছু নোটিফিকেশন আসছে। লকটা খুলে নোটিফিকেশনগুলো রিমুভ করার জন্য হাত বাড়াতেই মায়ের চক্ষু কপালে উঠে যায়। মনে হচ্ছে সব কিছু ঝাপসা দেখছিও। নিজের চোখকেও কেন জানি বিশ্বাস করতে পারছিল না, আর পারার কথাও নয়। মায়া বাঁধনের ইমো চ্যাট লিস্টের প্রথমে ওর সাবেক প্রেমিক আরিফের নাম্বারটা দেখতে পায়। আরিফ, যে একসময় মায়ের প্রাণ ছিল, যাকে ছাড়া মায়া এক মুহূর্ত বেঁচে থাকার কল্পনা করতে পারত না। সেই আরিফ যে মায়ের প্রথম ভালোবাসা ছিল। ছেলেটা ভীষণভাবে কষ্ট দিয়েছে মায়াকে। দিনে দিনে আরিফের কষ্ট দেওয়ার মাত্রাটা বেড়েই যাচ্ছিল। শেষের দিকে তো আরিফ ভীষণভাবে এড়িয়ে চলেছে মায়াকে। এতেও কাজ হয়নি। মায়া পাগলের মতো আরিফকে কল দিত, আরিফের কাছে ছুটে যেত। বাধ্য হয়ে আরিফ সিম চেঞ্জ করে ফেলে। একদিন মায়াকে না জানিয়ে দেশের বাইরে চলে যায়। চিরতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মায়ার সাথে আরিফের। মায়া নামাজে বসে খুব কাঁদত। আরিফকে হারিয়েছে, এতে ওর কোনো কষ্ট নেই। ও শুধু একটাই চাওয়া, ওর আরিফ যেন দূর দেশে ভালো থাকে। যে সুখের জন্য আরিফ ওকে এতটা কষ্ট দিয়েছে, এড়িয়ে চলেছে, সেই সুখ যেন ওর কাছে ধরা দেয়। মায়ের রোজকার প্রার্থনার একমাত্র উদ্দেশ্য ছিল আরিফের সুখ কামনা। অভিশাপ মুখে দিতে হয় না, মনে কষ্ট পেলে অভিশাপ এমনিতেই লেগে যায়। আরিফেরও তাই হলো। মায়ের ভালোবাসার অভিশাপে সে সব হারালো। প্রথমে সেই মেয়েকে, যার জন্য মায়াকে এতটা এড়িয়ে চলত, তারপর বাবাকে। সব হারিয়ে নিঃস্ব আরিফ কল দেয় মায়াকে। কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে। 40 বছরে বদলে গেছে অনেক কিছুটা। ঠিক যেমন বদলে গেছে মায়ার এলোমেলো জীবন বাঁধনের সান্নিধ্যে এসে। বাঁধন মায়াকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। না, বাঁধন ভালোবাসতে নয়, ভালো রাখতে এসেছিল। এক নিঃসঙ্গ লেখিকার প্রেমের সঙ্গী হতে নয়, মন খারাপের সঙ্গী হতে এসেছিল। কেউ কাউকে কখনো বলেনি ভালোবাসি, তবুও ভালোবাসা হয়ে গেল। সে ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ালো। আজ এতদিন পর আরিফের কল। ভেতরটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে ওঠে। কলটা কেটে দেয় মায়া। কল কেটে বাঁধনের সাথে হওয়া প্রতিটি কথোপকথন মন দিয়ে পড়তে থাকে মায়া। যতই পড়ছিল ততই কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছিল মায়ার। আরিফ বাঁধনকে মায়ের সম্পর্কে এমন গুছিয়ে বলল যে এটা দেখে যে কেউ বলে দিবে মায়া আরিফকে বড্ড বেশি ভালোবাসত। বাঁধনও সেটাই ভেবেছে, আর তাই তো এইভাবে মায়ের আড়ালে কেঁদেছে। এর অর্ধেকেরও তো আমায় ভালোবাসে না। ফোনটা বাঁধনের বালিশের পাশে রেখে রুম থেকে বেরিয়ে যায় মায়া। আজ খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর, কিন্তু পারছে না। কান্নাটা যেন কোথায় আটকে আছে। সেদিন মায়া আর ইচ্ছে করে বাঁধনের কাছে যায়নি।
বাঁধনকে বিরক্ত করেনি। সারাদিন শুয়ে বসে কাটিয়ে রাত্রে ননদ ফারহানার সাথে ঘুমানোর বন্দোবস্ত করে। এদিকে রাত্রি 10টা বাজে। মায়ার রুমে আসতে দেরি দেখে বাঁধন কল করে বোনের ফোনে। জিজ্ঞেস করে, কী রে, তোর ভাবি কোথায়? ফারহানার জবাব, এই তো আমার সাথে ঘুমোবো বলল। বাঁধন একটা দীর্ঘশ্বাস ছেড়ে কলটা কেটে দেয়। ঘুমিয়ে পড়ে বাঁধন। ঘুম ভাঙে সকাল 8টায়, বাচ্চা কাচ্চার শোরগোলের আওয়াজে। জানালা খুলে বোনের রুমের দিকে তাকায়। রুমে তো কেউ নেই, গেল কোথায় এরা? বারান্দায় গিয়ে দাঁড়িয়ে নিচে তাকায় বাঁধন। কী রে, কী হয়েছে, এত হইচই কিসের? পিচ্চি বোন আফসানার জবাব, মায়াপু চলে যাচ্ছে তো, আমরা রাস্তা এগিয়ে দিয়ে আসছি। কি চলে যাচ্ছে মানে? বাঁধন জলদি ওর রুমের পিছনে জানালা খুলে। ওখান থেকে রাস্তা পুরোটা দেখা যায়। বাঁধন সে জানালা দিয়ে দেখতে পায় কেমন জল ছলছল চোখে মায়া জানালার দিকে তাকিয়ে আছে। বাঁধন তাকাতেই চোখটা ফিরিয়ে নেয় মায়া। তারপর সিএনজিতে উঠে পড়ে। তার একটু পরে বাঁধনের বাবা উঠে সিএনজিতে। সিএনজি চলতে শুরু করে। একটু একটু করে দূরে চলে যায়। মায়া চলে যাওয়ার ঘন্টা দুয়েক পর কল ফেবুতে নক করে ওর বান্ধবীকে। বাঁধনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেসেজের পর মেসেজ পাঠাতে থাকে উনি। শেষ পর্যন্ত একটা অচেনা ছেলের জন্য এইভাবে দূরে সরিয়ে দিলেন নিজের ভালোবাসার মানুষটিকে। মায়ের অতীত সম্পর্কে সব কিছুই তো আপনি জানতেন, তারপরও ওকে এতটা কষ্ট দিলেন? একটা বারের জন্য ভাবলেন না যে কারণটার জন্য আপনি ওকে এড়িয়ে চলছেন সেটা ও জানতে পারলে কতটা কষ্ট পাবে? এ আপনার ভালোবাসার প্রতি বিশ্বাস? শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মেয়েটা আপনার বাড়ি থেকে বের হয়ে গেল। আশ্চর্য কি জানেন, এই যে এত কিছু করলেন তারপরেও মেয়েটির কোনো অভিযোগ নেই। ও বারবার শুধু একটা কথাই বলছিল, আমি মরে যাব। ওই ছেলের কারণে যদি আমাদের রিলেশনে ফাটল ধরে তাহলে আমি মরে যাব। দেখে নিন আপনি, সত্যি সত্যি ও একদিন মরে যাবে। যেদিন মরে যাবে সেদিন বুঝবেন কী ছিল ও আপনার জীবনে। বাঁধন দাঁড়ানো থেকে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে পারছে না ও, কিন্তু চোখ থেকে ঠিকই জল গড়িয়ে পড়ছে। আমি কি করলাম? ওকে আমি কষ্ট দিলাম? এটা হওয়ার তো কথা ছিল না। আমি তো ওকে ভালোবাসতে নয়, ভালো রাখতে চেয়েছিলাম। ভালোবাসার সঙ্গী নয়, মন খারাপের সঙ্গী হতে চেয়েছিলাম। সেই আমি আজ স্বার্থপর হয়ে গেলাম। নিজের কথা চিন্তা করে ওকে এতটা কষ্ট দিয়ে ফেললাম। সেদিনটা কোনো রকম গেল। পরদিন সকাল সকাল হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে বাঁধন। গন্তব্য শ্বশুরবাড়ি। দুপুর 1টা কি 1:30 বাজে তখন। বাঁধন ও শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হয়। শ্বশুর শাশুড়িকে সালাম এবং কুশল বিনিময়ের এক পর্যায়ে বাঁধন ও শ্যালিকা মারফত জানতে পারে বউটা ও সকাল থেকে ওদের পুরনো বাড়িতে আছে। বাহিরে বৃষ্টি পড়ছে। এখন গেলে কাক ভেজা হয়েই যেতে হবে, কিন্তু না যেয়ে উপায় নেই। শ্যালিকার থেকে একটা ছাতা নিয়ে ও বাড়িতে চলে যায় বাঁধন। মায়েদের পুরনো টিনশেড বাড়ি। নতুন বাড়ি তৈরি করার পর এখান থেকে ওরা চলে গেছে, কিন্তু মায়া মাঝে মাঝে এখানে এসে শুয়ে থাকে। ঘরের দরজাটা হালকা মেশানো ছিল। ছাতা বন্ধ করে দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই বাঁধনের মাথা ঘুরে যায়। একটা সবুজ পরী সবুজ লেহেঙ্গা পরনে খাটে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমন্ত প্রিয়ার কাছাকাছি যেয়ে মুখ থেকে দৃষ্টি সরাতে একটা জায়গায় চোখ আটকে যায় বাঁধনের। দু হাতে উপরের দিকে দিয়ে টান টান হয়ে শুয়েছিল মায়া, যার কারণে ফতোয়াটা একটু উঠে পেটের খানিক জায়গা ফাঁকা হয়ে যায়। বাঁধনের দৃষ্টি ছিল মায়ার নাভির দিকে। বাঁধনের কেমন যেন নেশা ধরে যায়। ইচ্ছে হচ্ছে ঘুমন্ত পরীটাকে একটু ছুঁয়ে দিতে, আদর করতে। পর মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় পড়ে থাকা ওড়নাটা মায়ার পেটের উপরে রাখে। নড়ে ওঠে মায়া। বাচ্চাদের মতো পায়ে পা দিয়ে চুলকাতে থাকে। তারপর আবারও ঘুম। মায়ের পা থেকে লেহেঙ্গাটা অনেকটা উপরে সরে যায়। বাইরে বৃষ্টি, ভেতরে প্রিয়তমার এই রূপ। অনেকটা মাতাল হয়ে যায় বাঁধন, কিন্তু দিশাহারা হয়নি। তাইতে ঘুমন্ত প্রিয়াকে স্পর্শের জন্য হাত বাড়িয়েও হাতটা ফিরিয়ে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে জেগে যায় মায়া। ধীর পায়ে বাঁধনের দিকে এগোতে থাকে। বাঁধনের বুকটা মৃদু কাঁপতে শুরু করলো। কেন যেন ভয় ভয় করছিল। বুঝতে পারছিল না কেন এরকম হচ্ছিল। বাঁধন হঠাৎ মায়ের স্পর্শ পেল। বাঁধন স্থির দাঁড়িয়েছিল। মায়া বাঁধনের দুই কাঁধে খামচে ধরল। বাঁধনকে নিজের কাছে টেনে নিল। বাঁধন তখন ভয়ে কাঁপছিল। ঘটনাটা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ঘটছিল। মায়ের নরম ঠোঁট বাঁধনের ঠোঁট দুটিকে তার ভিতরে নিয়ে গেল। হাত দিয়ে মায়া বাঁধনের চুলগুলো খামচে ধরল। তারপর সজোরে তার ঠোঁট বাঁধনের ঠোঁটের উপর চেপে ধরল। বাঁধন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো। ওর কাছে মনে হচ্ছিল ঘটনাটা একটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়।
একসময় বাঁধনও হাত বাড়িয়ে মায়াকে নিবিড় করে জড়িয়ে ধরল। ঠিক তখনই মায়া বাঁধনকে ছেড়ে দিয়ে দৌড়ে বাহিরে চলে গেল। বাঁধন নির্বাক হয়ে আগের মতো ঠায় দাঁড়িয়ে থাকলো। মনে মনে ভাবল, আজই ওকে সরি বলবো, তারপরে যা হয় হবে। এরই মাঝে বৃষ্টি থেমে গেল। খানিক বাদেই মায়া ফিরে এলো। বাঁধন মায়ার ভয়ে তাকাতে পারছিল না, না জানি কি শাস্তি জারি করে এভাবে নিবিড় করে জড়িয়ে ধরায়। মায়ার সামনে এসে দাঁড়িয়ে কঠিন স্বরে বলল, এদিকে তাকান। বাঁধন অনেক কষ্টে মায়ের দিকে তাকিয়ে চমকে উঠল। মায়ের চোখে মুখে কোনো লজ্জা বা সংকোচ ছিল না, ছিল প্রতিশোধের চিহ্ন। মায়া দ্বিধার সংকোচ ছাড়াই বলল, আপনি কি আমাকে ভালোবাসতেন? আচমকা এই ধরনের প্রশ্নে ভরকে যায় বাঁধন। আবারও মায়ের তারা চুপ করে রইলেন কেন? জবাব দিন। মায়ার ঝাঁঝালো কণ্ঠে বাঁধন স্তম্ভিত, তবুও সাহস করে বলল, হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি লক্ষ্মী। ভালোবাসার পূর্বশর্ত বিশ্বাস, সেটা কখনো শোনেননি আপনি? উত্তেজিত হয়ে বলল মায়া। লক্ষ্মী প্লিজ, আমায় সব কথা শেষ করার আগেই মায়া একটি চিরকুট বের করে বাঁধনের হাতে দিল। বাঁধন চিরকুটটি হাতে নিয়ে বলল, কি এটা? ব্রেকআপ লেটার। আপনার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আজ থেকে আমরা কেউ কাউকে চিনি না, জানি না। এমনকি আজকের পর থেকে আমরা একে অপরের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখব না। প্রমাণস্বরূপ ঝটপট এখানে একটা স্বাক্ষর করেন তো। আমার আবার হসপিটালে চাকরি হয়েছে, জিনিসপত্র সব গুছিয়ে রাখতে হবে। কাল থেকে ওখানে চলে যাব। বাঁধনের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছিল না। মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছিল না। মায়া বলতে লাগলো, ঢাকায় আপনি যে হসপিটালে বসেন সেই হসপিটালে আমি জয়েন করব। স্যালারি খুব বেশি না, তবে চলে যাবে আমার। কাজ খুব সহজ, ইসিজি করা, যা আমি মাস 6 আগে শিখেছিলাম। আর হ্যাঁ, আজ যে ঘটনাটা ঘটল সেটা স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। বাঁধন অবাক হলো। এরপর মায়া স্বাভাবিকভাবে বলল, আজ যেটা করেছি সেটা না করলে আপনি কোনো দিন বুঝতেন না আমি আপনাকে সত্যিই ভালোবেসেছিলাম। পরবর্তী জীবনে কতটা অসুখী হব এখন নিশ্চয়ই তা বুঝছেন। তাড়াতাড়ি স্বাক্ষরটা দিয়ে দিন। বাঁধন হাঁ করে মায়ের দিকে তাকিয়ে আছে। কি হলো? কথা কানে যাচ্ছে না? নিন, স্বাক্ষরটা করে আমাকে উদ্ধার করেন। বাঁধন কোনো কথা না বলে চিরকুটের নিচে ছোট্ট করে লিখল, ভালোবাসি। তারপর ভাঁজ করে মায়ের হাতে চিরকুটটা ধরিয়ে দিল। এভাবে ফ্যালফ্যাল করে তাকানোর কিছুই হয়নি। আর শুনুন, আজকের পর থেকে যাতে আপনাকে আমার বাড়িতে না দেখি। আপনি আর এই বাড়িতে আসবেন না। এ বাড়িতে আপনার কেউ নেই। এখনই এখান থেকে চলে যান। হনহনিয়ে মায়া রুম থেকে বেরিয়ে যায়। বাঁধন কিছুক্ষণ হাবার মতো দাঁড়িয়ে থাকে, মায়ের পিছু নেয়। শ্বশুরবাড়িতে শালিকা যে রুমে বসে পড়ছে সেই রুমে গিয়ে বাস ধপাস করে খাটে শুয়ে পড়ল বাঁধন। শালিকা চোখ বড় বড় করে প্রশ্ন করে, কি হলো ভাইয়া, শরীর খারাপ? শুভ্র মাথা ঝাঁকিয়ে জবাব দেয়, শরীর নয়, মন খারাপ। মন? শালিকা হেয়ার পাল্টা প্রশ্ন, আপু কিছু বলেছে? বাঁধন মুখে কিছু না বলে শুধু মাথা ঝাঁকায়। উত্তর হ্যাঁবোধক শুনে হিয়া তো চটে গেছে। সে কি, আসতে না আসতে ঝগড়া করে ফেলেছে? হিয়া প্রশ্ন করে দুলাভাইকে, ভাইয়া কি করেছে ও? গম্ভীর কণ্ঠে বাঁধনের জবাব, ব্রেকআপ। কি? জি। মাথাটা বোধহয় এবার গেছে। হিয়া দৌড়ে গেল দুলাভাইয়ের জন্য শরবত বানিয়ে আনতে। আপু, এক জগ শরবত বানিয়ে দাও তো। বোনের প্রশ্নে অবাক হয়ে যায় মায়া। চোখ বড় বড় করে প্রশ্ন করে বোনকে, এই তুই এই বৃষ্টির দিনে শরবত দিয়ে কী করবি? মাথাটা কি একেবারে গেছে? দাঁতে দাঁত চেপে হিয়ার জবাব, ঠিক ধরেছ, মাথাটা গেছে। তবে সেটা আমার নয়, তোমার ডাক্তারবাবুর। হিয়ার কথা শুনে কিছুটা রেগে গেল মায়া। রাগান্বিত দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলল, খবরদার উল্টোপাল্টা কথা বলবি না। উল্টোপাল্টা কথা আমি নয়, তোমার জামাই বলছে। এখনও বলেই চলেছে। কী সব অদ্ভুত কথা। আমার ব্রেকআপ হয়ে গেছে। কি পাগলের সাথে আমি যে দিন কাটাই সেটা ওই আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন ওরে বিয়ে দিলাম ডাক্তারের সাথে, ভেবেছিলাম এবার বুঝি মুক্তি পাবো। এখন দেখি মুক্তি, সে ঘুরে বালি। তার সাথে বিয়ে দিয়েছি, সে আরও বড় পাগল। মায়া কিছুটা ঘাবড়ে যায়, তবে আন্দাজ করতে পারছে কি হয়েছে। তাই হিয়াকে ঠেলে পড়তে পাঠিয়ে নিজে টিউবওয়েল থেকে ঠান্ডা পানি এনে তার সাথে লবণ আর লেবুর রস মেশালো। গুড় খুঁজতে গিয়ে না গিয়ে চিনি আবিষ্কার করলো। কিন্তু চিনি তো উনি খায় না, কি আর করার। অজ্ঞতা চিনি ছাড়া শরবত বানিয়ে মায়া হিয়ার পড়া রুমে যায়। নিন, গুড় নেই, চিনিও নেই, মিষ্টি ছাড়াই খেয়ে নিন। বাঁধন এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু
পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলে, আহ, মিষ্টি, এমন মিষ্টি জীবনেও খায়নি। হিয়া পড়া থেকে চোখ বড় বড় করে দুলাভাইয়ের দিকে তাকায়। আপনি আবার মিষ্টি পেলেন কোথায় থেকে? কে দিয়েছে মিষ্টি? বাঁধন মায়ের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, তোমার আপুর থেকে পেয়েছি। তোমার আপু খাইয়ে দিয়েছে। আহ, কি মিষ্টি, এখনও স্বাদ লেগে আছে ঠোঁটে। রাগী চোখে মায়া বাঁধনের দিকে তাকাতেই বাঁধন চোখ মেলে দেয়। চতুর হিয়া বোনের লাল হয়ে যাওয়া মুখের অবস্থা দেখে বুঝে গেছে তার বোনের জামাই কোনো সে মিষ্টির কথা বলছে। তাই সে আর কথা না বাড়িয়ে গোসল করার অজুহাতে ভদ্র বালিকার মতো রুম থেকে বের হয়ে যায়। অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল। বাঁধন তখন চেয়ারে বসে বাইরে পানি তাকিয়েছিল। অনেকটা আফসোসের সুরে বাঁধন আনমনে বলে ফেলল, ইস, থাকলে লুডো খেলাটা জমতো বেশ। রুমে বসা ছিল হিয়াসহ মায়ের দুটা কাজিন। হিয়া আত্মহারা হয়ে বলে, মানা করছে কে? চলেন শুরু করা যাক। কথাটা বলেই বিছানার নিচ থেকে কাগজে মোড়ানো লুডু বাঁধনের হাতে তুলে দেয়। লুডু হাতে মুখটা কালো করে বাঁধন বলে ওঠে, তোমার বোন থাকলে জমতো বেশ, কিন্তু আপু তো বৃষ্টির দিনে কাঁথা নিয়ে বালিশ জড়িয়ে শুয়ে থাকতে পছন্দ করে। ও কি আসবে? বাঁধন হিয়ার দিকে তাকিয়ে বলে, গিয়ে বলো আগে, না আসলে দেখা যাবে কি করা যায়। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে মনে হয় না কোনো কাজ হবে। হিয়া মায়াকে ডাকতে মায়া রুমে যায়। মায়া তখন রুমের বাইরেই বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়েছিল। হিয়া গিয়ে লুডো খেলার কথা বলতে একটা ধমক দিয়ে দেয়। ব্যর্থ হিয়া মন খারাপ করে রুমে ফিরে মুখ গোমড়া করে বাঁধনকে জানায় এখনও কাঁথা নিয়ে বিছানায় যায়নি, বারান্দায় দাঁড়িয়ে আছে। তাই খুশি মনে কথাটা বলছিলাম। একটা ধমক দিয়ে কান ফাটিয়ে দিয়েছে। আপনাকে আগেই বলেছিলাম কাজ হবে না। বাঁধন হিয়াকে সান্ত্বনা দিয়ে চুপ করায়। তারপর উচ্চস্বরে বলতে থাকে, আরে হিয়া, বোঝো না কেন? মানুষ পারলে তো খেলবে। আমার মতো খেলোয়াড়ের সাথে খেলা এত সহজ না। এর জন্য সাহস লাগে, সাহস। কথাটা মায়ের কানে পৌঁছতে দেরি হয়নি। ছুটে আসে রুমে। অগ্নি চোখে বাঁধনের দিকে একবার তাকিয়ে লুডো নিয়ে বসে পড়ে। খেলা শুরু হয়। বাঁধন হিয়া বনাম মায়া হৃদয়। ফ্লোরে বসে এরা পুরো দমে খেলে চলেছে। অন্যদিকে মায়ের এক কাজিন চিরকুট হাতে নিয়ে চেয়ারে বসে আছে বিচারকের ভঙ্গিতে। হাতে দুটো ছোট ছোট কাগজ, একটা বাঁধনের দেয়া আর একটা মায়ার। এখন শুধু হার জিত দেখার পালা। যেই হারবে সেই অপরপক্ষের লিডারে দেয়া চিরকুটে উল্লেখিত যে কোনো আবদার পূরণে সচেষ্ট থাকতে হবে। বহু চড়াই উতরাই পেরিয়ে খেলায় জয়ী হলো। জিতে গেল বাঁধন, হেরে গেল মায়া। লজ্জায়, রাগে, দুঃখে মরে যেতে ইচ্ছে মায়ার, কিন্তু কোনো রাগ দেখালো না। রাগ না দেখিয়ে চুপসে মাথা নিচু করে আগের স্থানে বসে রইল। ঠিক তখনই মায়ের কাজিনটা বাঁধনে দেয়া চিরকুটটা মায়ের হাতে ধরিয়ে দেয়। চিরকুট হাতে নিয়ে ভাঁজ খুলে লেখাটা পড়ে বাঁধনের দিকে একবার ভ্রুকুচকে তাকায় মায়া। বাঁধনের মুখে বিশ্বজয়ের হাসি। চোখ ফুরিয়ে নিয়ে উঠে দাঁড়ায় মায়া। কাউকে কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়ে মায়া। মিনিট পাঁচেক পর রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় বাঁধন। কম্বলের নিচ থেকে মাথা তুলে তাকায় মায়া। বাঁধনকে এভাবে দরজা বন্ধ করে ওর দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে কলিজা শুকিয়ে যায় ওর। জড়সড় হয়ে মায়া বিছানায় উঠে বসে। কোনো কথা না বলে বাঁধনও চুপটি করে পাশে গিয়ে বসে। মুখ খুলে মায়া, দরজা কেন বন্ধ করছেন? কিছুটা কাপা সুরে প্রশ্নটা করে মায়া বাঁধনকে। মৃদু হেসে বাঁধনের জবাব, এটাই তো হওয়ার কথা ছিল। মানে? কেন? চিরকুটে পড়নি? আর এভাবে তোতলাচ্ছ কেন? একটা বিকেলই তো চেয়েছি, শুধু একটা বিকেলই তো। দিয়ে দাও না, আজকের বিকেলটা আমার নামে লিখে। কি 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 করতে হবে? বাঁধন রুমের লাইটটা জ্বালিয়ে দেয়। তারপর মায়ের অনেকটা কাছে গিয়ে মুখটা উপরের দিকে তুলে প্রশ্ন করে, ভয় পাচ্ছ? এবারে মায়ের কিছুটা কাপা সরে জবাব দেয়, না। তবে তোতলাচ্ছ কেন এভাবে? ওকে ফাইন, বাদ দাও। তোমার বিকেল তোমার কাছে যত্নে রাখো। আজকের বরং আমি আমার বিকেলটা তোমায় উৎসর্গ করে দিলাম। আসো এদিকে, আসো তো। মায়া মাথা নিচু করে ভয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে আছে। সেটা দেখে দুষ্টু বুদ্ধি খেলে যায় বাঁধনের মাথায়। মায়াকে একটানে কাছে টেনে মুখের কাছে মুখ নিয়ে যায়। এদিকে ভয়ে পুরো জমে গেছে মায়া। বাঁধনের কিছু করার আগেই চোখ বন্ধ করে নাক মুখ শক্ত করে আছে। বিষয়টা বাঁধন খুব এনজয় করছে। স্থির দৃষ্টিতে বাঁধন ওর অভিমানীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এদিকে অনেকক্ষণ হয়ে গেল বাঁধনের কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ মেলে তাকায় মায়া। আর বাঁধন ঠিক তখনই মায়ের কপালে, গালে, নাকে চুমুর পরশ এঁকে দেয়। পরম সুখে চোখ দুটো আলতোভাবে বন্ধ করে মায়া।
বাঁধন মায়ের দু চোখে চুমুর পরশ এঁকে দেয়। চোখ খুলে মায়া। বাঁধন তখন মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। মিনিট খানেক একে অপরের দিকে তাকিয়ে থাকার পর আচমকায় বাঁধন বিছানায় শুয়ে পড়ে। অবাক মায়া কিছু বুঝে ওঠার আগেই বাঁধন ওকে একটানে বুকে নেয়। মায়াও কোনো কথা না বলে নিশ্চুপ বালিকার মতো বাঁধনের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। ঘণ্টাখানেক এভাবে শুয়ে থাকার পর বাঁধন টের পায় ওর শার্টটা কেমন যেন ভিজা ভিজা লাগছে। মাথা তুলে তাকায় বাঁধন। মায়া তখন উপরমুখী হয়ে শুয়ে, আর তার চোখ থেকে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। বিছানায় উঠে বসে বাঁধন, সাথে মায়াকেও তুলে বসায়। অশ্রু লুকাতে অন্যদিকে তাকায় মায়া। বাঁধন মায়াকে ওর দিকে ফেরায়, হাত দিয়ে চোখের জল মুছে প্রশ্ন করে, লক্ষ্মী, কাঁদছো কেন? নিশ্চুপ মায়া মাথা নিচু করে আছে। বাঁধন আবারও প্রশ্ন করে, কি হলো বলো? কোনো কথা না বলে আচমকা মায়া বাঁধনকে ঝাঁপড়ে ধরে বাচ্চাদের মতো হু হু করে কাঁদতে থাকে। বাঁধনও পরম আদরে মায়াকে বুকে জড়িয়ে নেয়। মায়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে কপালে আলতো করে চুমু দেয়। ভালোবাসি তো লক্ষ্মী, আর সরি ওইভাবে তোমাকে ইগনোর করার জন্য। আমার ভুল হয়ে গেছে। এই তোমায় ছুঁয়ে প্রমিস করছি আর কখনো এমন হবে না। এবার তো একটু শান্ত হও। কান্না থামিয়ে চুপ হয়ে যায় মায়া। কপালে আরও একটা চুমু দিয়ে নিবিড় করে জড়িয়ে ধরে বাঁধন। পরদিন সকালের ঘটনা। লক্ষ্মী, এই লক্ষ্মী উঠো। পাশ থেকে হিয়া বারবার রিকোয়েস্ট করছে, ভাইয়া প্লিজ ডাকবেন না ওকে। ওর কাঁচা ঘুম ভাঙলে উল্টাপাল্টা আচরণ করে। বাঁধন শুনেনি শালিকার কথা। ওর একটাই কথা, সবার সাথে উল্টাপাল্টা আচরণ করলেও ও আমার সাথে কিচ্ছু করবে না, কারণ ও আমায় ভালোবাসে। বোঝাতে ব্যর্থ হিয়া ভয়ে আল্লাহ আল্লাহ জপছে আর মনে মনে বলছে, আল্লাহ রক্ষা করো। মিনিট খানেক পর চোখ খুলে মায়া। বাঁধনের দিকে বড় বড় চোখে তাকিয়ে বিছানায় উঠে বসে সে। এদিকে হিয়া আল্লাহ আল্লাহ জপছে। এগিয়ে যায় বাঁধন মায়ের কাছে, হাসি হাসি মুখ নিয়ে বলে, এতক্ষণে তাহলে মহারানীর ওঠার সময় হলো। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে হবে। উঠো উঠো তাড়াতাড়ি। বাঁধন মায়ের একটা হাত ধরে ওকে বিছানা থেকে নামাচ্ছিল। এক ঝটকায় মায়া সে হাতটা ছাড়িয়ে নেয়। ফিরে তাকায় বাঁধন। মায়া রাগে ফুঁসছে। বাঁধন আবারও বলে, কি হলো, চলো, ঢাকায় যেতে হবে না? রাগে অগ্নিশর্মা হয়ে আছে মায়া। ভয়ঙ্কর চোখে বাঁধনের দিকে তাকিয়ে বলে, বিয়ে করেছেন বলে কি আমার মাথাটা কিনে নিয়েছেন? আপনার জন্য কি আমি শান্তিতে ঘুমোতেও পারবো না? আপনি এমন কেন? আপনাকে যে আমি বলেছি কালকেই চলে যেতে, এখানে কেন পড়ে আছেন? কোন মোহে এখানে রয়ে গেছেন? আর কি যেন বলছেন ভালোবাসা, তাও আপনাকে? আপনার কি মনে হয় আদৌ ওই বিয়েটা আমি মন থেকে মেনে নিতে পেরেছি? যদি মনে করেন সেই বিয়ের আগের মতোই আপনার প্রতি আমার ভালোবাসা আছে, তাহলে ভুল ভাবছেন, ভুল। কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে তো ভালোবাসি না। কি হলো, এখনও দাঁড়িয়ে আছেন যে? যান, আমার সামনে থেকে বের হয়ে যান। বাঁধনের চোখের কোণে জমে থাকা জলগুলো কেমন যেন টলটল করে উঠল। কোনো কথা না বলে চুপিসারে বাঁধন মায়ের সামনে থেকে সরে যায়। মিনিট 30 পর ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে কলেজে যাওয়ার জন্য রেডি হয় মায়া। পেছন থেকে ডাক দেয় বাঁধন, কলেজে যাবে? পিছন ফিরে তাকিয়ে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয় মায়া। কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যায় রুম থেকে। বাঁধনও শ্বশুরবাড়ির সবার থেকে বিদায় নিয়ে মায়ের পিছু পিছু হাঁটতে থাকে। 30 মিনিটের পুরো রাস্তা দুজন বেশ চুপচাপ নীরবে হেঁটে গেছে। বাস স্টপে গিয়ে সিএনজিতে উঠে যায় মায়া। বাঁধনও চুপচাপ সিএনজিতে উঠে পড়ে। সিএনজিতেও কেউ কারো সাথে কথা বলেনি। তবে মায়া সুযোগ পেলে আরও চোখে আবার কখনো বা সিএনজির সামনের গ্লাস দিয়ে বাঁধনকে দেখে নিয়েছে। সেটা বাঁধনের চোখ এড়ায় না। সিএনজি থেকে কলেজ গেট নেমে যায় মায়া, তার সাথে সাথে বাঁধন। আরও চোখে মায়া একবার বাঁধনকে দেখে নিয়ে কলেজের উদ্দেশ্যে হাঁটার জন্য পা বাড়াতেই পেছন থেকে ডাক দেয় বাঁধন, লক্ষ্মী। এই ডাকে অদ্ভুত এক নেশা আছে, আছে এক জাদু, যে জাদুর তাড়নায় মায়া মুহূর্তের জন্য সব ভুলে যেতে পারে। তাই তো এই ডাক উপেক্ষা করে মায়া আর সামনের দিকে এগোতে পারেনি। ফিরে তাকায় বাঁধনের দিকে। বাঁধন অনেকটা বিনীত ভঙ্গিতে মায়াকে বলে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট সময় দাও, আমি ওপাশে যাব আর আসব। কথাটা বলে বাঁধন এক দৌড়ে রাস্তার ওপাশে চলে যায়। একটা দোকানের সামনে গিয়ে বাঁধন দোকানদারকে হাত ইশারায় চিপস দিতে বলে। দোকানদার বাঁধনের হাতে 5টা চিপস ধরিয়ে দেয়। মায়া জল ছলছল চোখে সেদিকে তাকিয়ে আছে। চিপসের টাকা দিয়ে বাঁধন এপাশে আসার জন্য রাস্তায় পা বাড়াতেই একটা দ্রুতগামী গাড়ি সেদিকে ছুটে আসে। উচ্চস্বরে একটা চিৎকার দিয়ে মায়া ওর চোখ দুটো বন্ধ করে ফেলে। গাড়ি চলে যায়। ভীরু চোখে মায়া রাস্তার ওপাশে তাকায়।
বাঁধন তখনও স্থির দাঁড়িয়ে রাস্তার ওপাশে। হাতে থাকা ব্যাগটা ফেলে মায়া ছুটে যায় রাস্তার ওই পাশে। কলেজ গেটে দাঁড়ানো শত শত মানুষের সামনে ঝাপটে ধরে বাঁধনকে। চোখ বন্ধ করে হাউমাউ করে কাঁদতে থাকে মায়া। বাঁধন পরম আদরে নিবিড় করে এক হাতে মায়াকে জড়িয়ে ধরে আরেক হাতে মায়ের মাথায় হাত বোলাতে থাকে। মায়ের চোখে যখন জল, বাঁধনের চোখে মুখে তখন হাসি, বিশ্বজয়ের হাসি, ভালোবাসার জয়ের হাসি, এক অভিমানীকে আপন করে পাওয়ার হাসি, যে কখনো একটাবারের জন্য বলেনি ভালোবাসি, তার ভালোবাসা পাওয়ার হাসি। এই হাসি বহু বছরের, বহু প্রতীক্ষার। হয়তো সেদিন অভিমানী সেই লুকায়িত ভালোবাসা দেখার জন্যই থেমে গিয়েছিল বাস, সিএনজি, অটো রিক্সা সহ সমস্ত যানবাহন। থেমে গিয়েছিল পথচারী পথিক। ক্ষণিকের জন্য থেমে গিয়েছিল স্কুল কলেজের স্টুডেন্টদের পথ চলা। যদিও তখন এর কিচ্ছুটি টের পায়নি অভিমানী মেয়েটা। মিষ্টি হেসে মাথায় হাত বোলাতে বোলাতে দৃঢ় গলায় বাঁধন যখন বলে, এত সহজে যাব না তোমাকে ছেড়ে, আর ভালোবাসি তো লক্ষ্মী। ঘোর কাটে মায়ার। বাঁধনকে ছেড়ে দিয়ে অনেকটা লজ্জা অভিমানে মাথা নিচু করে বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। সাথে সাথে হেসে দেয় বাঁধন। তার সাথে সাথে সেখানে উপস্থিত অনেকে। 8 বছর পর নীলিমা গিয়েছিল ওর কলেজ জীবনের একমাত্র কাছের বান্ধবী মায়াকে দেখতে। আজ অনেকগুলো বছর পর মায়াকে দেখবে ভাবতেই আনন্দে চোখে জল এসে গেছে নীলিমার। ফোনে কথা বললেও আজ অনেকগুলো বছর ধরে নীলিমা এবং মায়া একে অপরকে দেখেনি। যদিও লোক মারফত নীলিমা শুনেছে মায়ের একটা মেয়ে আর একটা ছেলে হয়েছে। মেয়েটার বয়স 4 বছর, ছেলেটার 3.5 মাস। এদেরকে দেখার জন্য নীলিমার ছুটে আসা। রুমের দরজাটা আধো খোলাই ছিল। ভেতরে প্রবেশ করতে তাই কোনো সমস্যা হয়নি। এদিক ওদিক তাকিয়ে রুমে ঢুকতেই থ হয়ে যায় নীলিমা। একটা ছোট্ট মেয়ে নাক মুখ ফুলিয়ে তখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে, ঠিক যেন অভিমানী মায়ের ডুপ্লিকেট। নীলিমার বুঝতে খুব বেশি অসুবিধা হয়নি এ জুনিয়র অভিমানী। সিনিয়র অভিমানীর মতোই রাগ করলে নাক মুখ ফুলে যায়। দৌড়ে গিয়ে নীলিমা জুনিয়র অভিমানীকে কোলে তুলে নিয়ে নাকে মুখে গালে চুমু দেয়। তারপর আদরের সঙ্গে জিজ্ঞেস করে, মন খারাপ কেন? কি হয়েছে আমার মিষ্টি মামুনিটার? জুনিয়র অভিমানী নাক ফুলিয়ে নীলিমার কাছে বাবার নামে অভিযোগ করে। ওর ভাষ্যমতে ওর বাবা ওকে একদম আদর করে না। সব আদর করে ছোট ভাই আলিফকে আর ওর মাকে। নীলিমা গম্ভীর হয়ে বলে, খুব খারাপ। আজকে এর একটা বিহিত না করলেই নয়। চলো চলো। মায়া বাঁধনের ছোট্ট অভিমানীকে কোলে নিয়ে কোনো নখ ছাড়াই নীলিমা ওদের বেডরুমে প্রবেশ করে। বাঁধন ওর মায়ের কপালে আর মায়া ছোট্ট আলিফের কপালে চুমু দেওয়ায় ব্যস্ত ছিল। নীলিমা তখনই উচ্চস্বরে বলে ওঠে, ভেরি ব্যাড মায়া, ভেরি ব্যাড। নীলিমার এভাবে প্রবেশ ওরা প্রত্যাশা করেনি। অনেকটা লজ্জায় বাঁধন মায়ের থেকে সরে যায়। নীলিমা অনর্গল বলতে থাকে, বউ বাচ্চা সবাইকেই তো দেখি বেশ আদর করতে পারেন, তো এই এতিম মেয়েটা কি অপরাধ করলো? একে কেন ড্রয়িং রুমে দাঁড় করিয়ে রাখছেন? বাঁধন মায়ের কোলে আলিফকে দিয়ে লাবণ্যকে কোলে তুলে নেয়। ওলে আমার মামনিটা বলে জুনিয়র অভিমানী লাবণ্যর গালে, নাকে, কপালে চুমু দিতে থাকে। এদিকে মায়ের কোলে ছোট্ট আলিফ ঠোঁট বাঁকিয়ে কাঁদতে থাকে বাবার কোলে যাবার জন্য। মায়া ঠাস করে আলিফকে খাটের উপর রাখে, যা বাপ নিয়েই থাক। বাঁধন, এটা কি হলো? মায়া, কি হলো দেখতে পাচ্ছ না? পুরো পাগল হয়ে গেলাম আমি। বাঁধন, এত তাড়াতাড়ি পাগল হয়ে কেমনি কি? মায়া, কেমনি কি মানে? বাঁধন, বিয়ের আগে কি প্ল্যান ছিল? মায়া, কি? বাঁধন, আমরা আমাদের বাচ্চাদের নিয়ে ক্রিকেট টিম বানাবো। বাঁধন বলল, রেগে কেন যাচ্ছ? তখন তুমি তো একবারিয়ে বলছো ক্রিকেট টিমে নাকি কম হয়, তুমি তোমার বাচ্চাদের নিয়ে স্কাউট টিম বানাতে চাও। তবে তাই হোক, লাবণ্যের খেলার জন্য সাথী হবে। কি বলো মামনি, তোমার কি খেলনা চাই না? জানি না। ছোট্ট লাবণ্য বাপের কথায় সেদিন ঠিক কী বুঝে হাততালি দিচ্ছিল, আর সেটা দেখে রাগে সোফায় রাখা ঝাড়ু নিয়ে মায়া বাঁধনের দিকে এগোতে থাকে। বাঁধন ভয়ে নীলিমার কোলে ছোট্ট আলিফকে দিয়ে ও মাগো ও বাবাকো বাঁচাও বলে রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। পেছনে লাবণ্য তখনও খিলখিলিয়ে হাসছে আর হাততালি দিচ্ছে। কি মজা, কি মজা। আব্বু পারে না। বেঁচে থাকুক ভালোবাসারা।